তুমি বলো। সূচনা পর্ব। আফনান লারা। তিথিকে আজ দেখতে আসবে মস্ত বড় এক পরিবার। পাত্রের পরিবারের সদস্য সংখ্যা গুণে গুণে ৫৬ জন। একেবারে যৌথ পরিবার। পাত্রর বয়স এই তো ৩০ ছুঁই ছুঁই। তিথির কাছে সেটা সমস্যা ছিল না মোটেও। তার কাছে সমস্যা হলো আসলে কিছুই না। পাত্র কিংবা পাত্রের পরিবার নিয়ে তার কোনো অভিযোগ নেই। অভিযোগটা এক জায়গায়, আর তা হলো সে বিয়েটাই করবে না। কেন করবে না তার কারণটি হলো সে অন্য কাউকে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে সে এই নিয়ে ৫৬ বারই ফোন দিয়েছিল। কিন্তু ওপাশের মানুষটাকে কল দিলেই ভয়েস আসে তিনি ব্যস্ত আছেন। একটু পর কল করতে। তিথি একবার ভাবে এরকম কাপুরুষের সাথে রাগ করে ৩০ বছরের এই ছেলেটাকে বিয়ে করে নেওয়াই বুঝি উত্তম। পরে ভাবে এতগুলো দিনের প্রেম কি করে ভোলা যায়। ছেলেটা যখন পাশে এসে বসবে তখনই তো আদিলের কথা মনে পড়ে যাবে। আদিলকে ছাড়া এইসব তো সে কল্পনাও করতে পারে না। বারান্দার গ্রিল ধরে মাথা ঠুকরাচ্ছিল তিথি। পেছনে থেকে ওর ছোট ভাই রিদম এসে ওকে ঝাপটে ধরে বলল, টুকু ভৌ। তিথি বিরক্ত হয়ে দিল এক চর। রিদম গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তোমার এই ছেলের সাথে বিয়ে হবে না দেখিও। আমি অভিশাপ দিলাম। তিথি অন্যদিকে মুখ করে বলল, অনেক ধন্যবাদ। রিদম মুখ বাঁকিয়ে ড্রয়িং রুমে ফেরত এসে সাজিয়ে রাখা মিষ্টির থালা থেকে দুটো নিয়ে পগারপার হয়ে গেছে। এদিকে তিথি ৫৭তম বার আদিলকে কল করে। এইবার আদিল ধরে কলটা। তিথি কল রিসিভ হয়েছে দেখে শুরুতেই আদিলকে এক গাদা গালি ছুড়ে দেয়। তার এত রাগ হচ্ছিল যে আদিল সামনে থাকলে সে ওকে আজ খুনি করে ফেলত। আদিল ওর বকাঝকা শুনে শান্ত গলায় বলে, আমি তোমাদের বাসার কাছের পার্কটাতে এসে বসে আছি, ১০ মিনিটের জন্য আসবে? নিশ্চয়তা দাও আমাকে নিয়ে পালাতে পারবে? আদিল অবাক হল তিথির এমন কথায়। তার আর তিথির সম্পর্ক প্রায় ১.৫ বছরের। প্রেমের সম্পর্ক মানে অন্তত একবার হলেও হাতটা ধরা। কিন্তু আদিল আজ অবধি তিথিকে ছুঁয়েও দেখেনি। সেও ছোঁয় না, তিথিও নিজ থেকে স্পর্শ করার চেষ্টা করে না। কেন করে না তার পেছনে আবার ইতিহাস আছে। তিথির এমন উদ্ভট কথার জবাবে হ্যাঁ বা না নিয়ে কিছুই বলল না আদিল। শুধু বলল সে যেন দ্রুত চলে আসে পার্কে। তিথি ধরে নিল আদিল তাকে নিয়ে পালিয়ে যাবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বের হবার সময় তার মনে হলো আদিলকে সে যতটুকু চিনে, এই ছেলেটা যে কোনো সময়ে পাশা পাল্টাতে পারে। বিশ্বাসের মার নাই। তাই সে একটা ছুরি নিল সাথে। যদি সে বলে, সরি তিথি, আমি তোমায় বিয়ে করতে পারবো না, তুমি ওই ৩০ বছরের ছেলেটাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তবে গর্দভটার পায়ে আচ্ছা করে কুপিয়ে আসবে। অন্য কোথাও কোপাবে না। না হয় মরে যাওয়ার চান্স আছে। ভালোবাসার মানুষকে কি করে খুন করা যায়? ছুরিটা ব্যাগে পুরে তিথি বাহিরের রুমে উকি দেয়। মা, খালা আর ফুফু মিলে রান্নাঘরে খাসির মাংস রাঁধছেন। আজ পাত্রপক্ষকে দুপুরে খাওয়াবে তারা। ওরা নাকি আংটিও পরিয়ে যেতে পারে। রিদমের একটা পা দেখা যায় সোফার তলা থেকে। সম্ভবত ১ কেজি মিষ্টি সে সাবার করে ফেলেছে। ওকে পাত্তা না দিয়ে তিথি পা টিপে টিপে দরজাটা খোলার জন্য হাত রাখতেই রিদম বলল, টুকু, ব্যাগটা আমি আগাইয়া দেব। তিথি পেছনে ফিরে ফিসফিস করে বলে, নো থ্যাঙ্কস। যাওয়ার আগে এখানে একটা সই করে যাও। এটা বলে রিদম সোফার তলা থেকে একটা কাগজ আর কলম বের করে দিল ফ্লোরে। তিথি বিরক্ত হয়ে ব্যাগটা রেখে নিচে বসল। রিদমের কথা না শুনলে এক চিৎকারে সবাইকে ড্রয়িং রুমে এনে হাজির করবে সে। কাগজটা পড়ে তিথি দেখল তাতে লেখা আছে, আমি রিদমের টুকু বলছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আজ যে পালিয়ে যাচ্ছি এরপর থেকে আমার রুমটা রিদমের নামে দলিল করে দিলাম। এই রুম নিয়ে আমার কোনো দায় দাবি থাকবে না। সইয়ের জায়গায় তিথি সই করে কাগজটা সোফার তলায় ঠেলে দিয়ে সে বেরিয়ে গেল। দ্রুত যেতে হবে।
পার্কটা খুব বেশি দূরে না। অনেক কষ্টে গায়ের ভারী শাড়িটাকে আর ব্যাগটাকে বয়ে এসেছে তিথি। পার্কে এসে এদিক সেদিকে চোখ বুলাতেই আদিলের দেখা পেল সে। আদিল পার্কে বসে ফোন টিপছিল। তিথি ওর কাছে এসে বলে ফেলল এখনই বিয়ে করবে তারা। আদিল কথাটা শুনে এমনভাবে তাকালো যেন সে বিয়ের নিয়েও ভাবছে না। তিথি বিরক্ত হল ভীষণ। আদিলের আসলে সমস্যাটা কোথায়? তার মুখে বিরক্তির ছাপ দেখে আদিল ওকে পাশে বসতে বলল। তিথিও বসল ওর পাশে। তারপর বলল বিয়ে না করলে কিসের জন্য ডেকেছে? সে কি চায় তিথির অন্য কোথাও বিয়ে হয়ে যাক? না, চাই না। শোনো তিথি, আমি আজ তোমায় একটা কথা বলতে এখানে ডেকেছি। আমি আসলে। অমনি তিথি তার ছুরিটা বের করে আদিলের দিকে ধরে বলল, সিনেমার ডায়ালগ দিতে হবে না। বিয়ে করব না বলে দিছো না। ব্যাস, আর কোনো ডায়ালগ দিও না। আমি বেশ ভালোমতনই জানি তুমি আমায় বিয়ে করবে না। সম্পর্কের শুরু থেকেই দেখেছি কেমন মাঝখানে এক হাত দূরত্ব রেখে চলো তুমি। শুধু চলে যাওয়ার আগে বলে যাও এরকম নাটকের কি দরকার ছিল? এটা সম্পর্ক ছিল নাকি গেমস ছিল? কেন খেললে এমন গেমস? আদিল তার ফোনে কার সাথে যেন মেসেজ করছিল। তিথি ভাবল হয়তো কোনো মেয়ে, তৃতীয় ব্যক্তি। সে অমনি আদিলের ফোনটা কেড়ে নেয়। তাতে লেখা ছিল, বসো। এটা দেখে তিথি আর মেসেজ পড়ে না, ফোনটা পাশে রেখে দিয়ে বলে, আমার ফিলিংস নিয়ে খেলে কি পাইলা? আদিল মুচকি হাসি দিয়ে বলে, অনেক কিছুই পেয়েছি। তিথির মাথাটা আরো গরম হয়ে যায়। কিন্তু বেশি কিছু বলতে পারে না। প্রচণ্ড রেগে গেলে ওর মাথা কাজ করে না, মাথা ঘোরায়। প্রেশার বেড়ে যায়। আর তাই চুপ করে সে বসেই থাকল। আদিল তার ফোনটা নিয়ে আবারও মেসেজ করছে। তিথি তখন তার হাতের ঘড়িতে সময় দেখে। আর 10 মিনিট পর পাত্রপক্ষ আসার কথা। তিথি তার ফোন নিয়ে বাসায় একটা কল দেয়। বাসার নাম্বারে কল আসলে সেটা সবসময় রিদম রিসিভ করে। এবারও তাই হল। হ্যালো, অরিজিৎ সিং স্পিকিং। হু আর ইউ? আমি টুকু। তুমি বিয়েও করে নিছো, সেটা জানাতে কল দিছো? পাত্রপক্ষ এসেছে। আসতেছে। বাবা নিচতলা থেকে আনতে গেছে, ওই তো এসেও গেছে। আসসালামু আলাইকুম। ছেলে কেমন? সবই ঠিক আছে কি? তার পেট দেখি 10 তলা। আর কিছু? সবই ঠিক আছে কিন্তু মানুষ এত বেশি কেন? 21, 22, 23, 50, 56। টুকু, তুমি আর বাসায় ফিরিও না। তিথি ফোনটা রেখে দেয়। আদিল পার্কের বাহিরে দাঁড়িয়ে রিকশা খুঁজছে। তিথি ব্যাগটা রেখে ওর সামনে গিয়ে বলে, তুমি সত্যি সম্পর্কটার ইতি টানতেছ? হ্যাঁ। আমার সময় শেষ। ক্যান্সার। কাল পরশু মরে যাবা। তাই কুরবানি দিচ্ছ নিজেকে? ওসব কিছু না। তবে আমি তোমায় বিয়ে করতে পারবো না। যদি করি তবে কুরবানি আমায় হতে হবে। মানে কি? আশ্চর্য। এরকম করে কথা কেন বলছো? আদিল রিকশা পেয়ে উঠেও গেছে। তিথির দিকে টাটা দিতে দিতে সে বলল, অল দ্য বেস্ট। তিথি রাগ করে পায়ের জুতা খুলে রিকশার দিকে মেরে বলল, তোর অল দ্য বেস্টের গুষ্টি তুষ্টি। রিকশা চলে গেল বহুদূর। তিথি খালি পায়ে দাঁড়িয়ে আছে। রাস্তায় কাঠগোলাপের ছড়াছড়ি। ফুলগুলো দেখে মেজাজটা আরো খারাপ হলো তিথির। এই ফুল দিয়েই আদিল তাকে প্রপোজ করেছিল। রাগ করে পার্কে এসে ব্যাগটা তুলে সে তার একটা বান্ধবীকে কল করে। আপাতত ওই পাত্রপক্ষ চলে যাওয়া অবধি ওর বাসাতেই থাকবে। খালি পায়ে হেঁটে যাবার সময় পায়ে বিঁধে গেল কাঁচ। পার্কে কাঁচ ফেলল কে? পায়ের পাতা ধরে কাঁচটা ফেলে হাঁটতে গিয়ে হলো মহাঝামেলা। হাঁটতেই পারছে না সে। কোনোমতে রোডে এসে একটা রিকশার খোঁজ করছে এখন। জুতাগুলাও নিয়ে গেছে ওই ছেলেটা। কি অভিশাপ দিলে ওর আক্কল হবে? হুম্মম। তোর বউয়ের কারেন্ট থাকবে না।
এটাই ঠিক আছে। সারাদিন সৌরবিদ্যুৎ চলবে, বর্ষাকালে বন্যা বইবে। হাসি দিয়ে তিথি খেয়াল করে তার সামনে একটা সাদা প্রাইভেট কার এসে দাঁড়িয়েছে। তার ভেতরে বসে থাকা মেয়েটি ইশারা দিয়ে তিথিকে উঠতে বলছে, কিন্তু তিথি হাত নাড়িয়ে না করে দেয়। এরপর মেয়েটা জানালার কাঁচ নামিয়ে বলে, তোমার পায়ে জুতা নাই দেখলাম, মনে হয় বিপদে পড়েছ। ভাবছি হেল্প করলে স্বভাব পাবো, উঠে এসো। তিথির সন্দেহ হলো তাই সে মানা করে দেয়, কিন্তু মেয়েটা তাকে রিকোয়েস্ট করতে থাকে। এদিকে তিথিও বিপদে পড়ে আছে, এই হেল্পটা তার দরকার ছিল। ইতিউতি না ভেবে সে উঠে পড়ে বসতেই তার মনে পড়ল গাড়িতে বসে তিথির পা কিভাবে দেখল এই মেয়েটা। সে অমনি প্রশ্নটা সেই মেয়েটিকে করে। মেয়েটি তখন হাসিমুখে বলে, আমি এতক্ষণ জানালার ওপাশেই ছিলাম, তাই দেখেছি। তোমায় দেখেই এই পাশে চলে এলাম। তুমি কি সন্দেহ করছো? আমি কিন্তু তোমায় কিডন্যাপ করব না। তিথি আর চোখে তাকায় মেয়েটার দিকে। হঠাৎ তার চোখ চলে যায় ড্রাইভারের সিটে বসা ছেলের দিকে। ছেলেটা মুখে মাস্ক পরে ছিল আর বারবার বাম হাত দিয়ে নিজের যেটুকু মুখ দেখা যায় সেটা লুকানোর চেষ্টা করছিল। তিথি মাথা উঁচু করে আরো ভালোভাবে দেখার চেষ্টা করে, অমনি সেই মেয়েটা তিথির দিকে ফিরে বলে, কোথায় যাবে? ঠিকানা তো দাও, তোমায় নামিয়ে দিব। লোকটার ওরকমভাবে নিজেকে লুকানোটাকে ভালোভাবে দেখল না তিথি। সে পাশের মেয়েটার কোনো কথার জবাব না দিয়েই লোকটাকে দেখার চেষ্টায় মত্ত। কিন্তু মেয়েটা বোধহয় চাইছে না সে এরকমটা করুক। তাই সে তিথির হাতটা ধরে নিজের দিকে ফেরানোর চেষ্টা করল আর বলল সে যেন তাড়াতাড়ি ঠিকানা বলে। তিথির হাত ধরেছে তাও সে কিছু না বলেই ওই ছেলেটার লুকোচুরি দেখে চলেছে। মেয়েটার টানাটানিতে এক সময় বিরক্ত হয়ে তিথি বলল, রাখেন তো আপু। লিফট দিছেন বলে কি মাথা কিনে নিছেন আমার? দেখছেন না আমি ড্রাইভারকে দেখতেছি? আপনি নিজেও দেখেন, কেমন চোরের মতন বারবার চোখ লুকাচ্ছে। অমনি গাড়ি থেমে গেল। শোনা গেল এক লাইন, গেট আউট। এটা শুনে তিথির বকবকানি বন্ধ, সাথে ওই মেয়েটার টানাটানিও বন্ধ। তিথি গাল ফুলিয়ে বলল, গেট আউট তো অবশ্যই হব, কিন্তু তার আগে আপনার মুখ দেখে তারপর আউট হব। দেখি। এটা বলেই তিথি এগিয়ে ছেলেটার মাস্কে হাত দিয়ে টানাটানি শুরু করে দেয়। এবার বাধ্য হয়ে পাশের মেয়েটা তিথিকে আটকায় আর বলে, শোনো, ও আমার ভাই হয়। সে এরকম থাকতে পছন্দ করে। ফাজলামি করিও না। এটা শুনে তিথি থামে, এরপর বলে, কথাটা আগে বললেই হতো। সে চুপচাপ ব্যাগপত্র গুছিয়ে নামা ধরতেই ছেলেটা বলল, অ্যাড্রেস দাও। এটা শুনে তিথি এমন ভাবে তাকালো যেন ছেলেটা শুদ্ধ পুরো গাড়িটাকে সে চিবিয়ে খেয়ে নেবে। এক লাথি দিয়ে গাড়ির দরজা খুলে সে বের হয়ে বলে, আমাকে একবার গেট আউট বললে ওই জায়গায় আমি জীবনে গেট ইন হই না। জাহান্নামে যাও ভাই বোন দুইজনে। এটা বলে তিথি দরজাটা বন্ধ করে পেছনে চেয়ে দেখে মরুভূমির মতন একটা জায়গায় সে নেমেছে। দূর দূরান্তে কোথাও কোনো গাড়ি নেই। এদিকে তার সামনের গাড়িটা তখনও দাঁড়িয়ে আছে। ভেতরে বসা সে মেয়েটি টু শব্দও করছে না, যেন তার ভাই যেটা বলবে সেটাই হবে। আর ওই ছেলেটি এমন ভাবে বসা যেন সে চাইছে তিথি তার কাছে ক্ষমা চেয়ে নতুবা নত হয়ে গাড়িতে ঢুকতে পারে। তিথিও কম না, সে তার ব্যাগ উঠিয়ে সামনের দিকে হাঁটা ধরল। পায়ের ব্যথাকে তোয়াক্কা না করেই সে তার বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে হেঁটে হেঁটেই। পাত্রপক্ষকে আরও কিছু সময় ধরে রাখার জন্য তিথির বাবা, মা, খালা, ফুফু সবাই সব করে যাচ্ছে। ইতোমধ্যে তারাও জেনে গেছেন তিথি পালিয়েছে। কি করে ওকে খুঁজে বের করবে সেটা চিন্তা না করে তারা ভাবছেন কি করে এই পরিবারকে আটকানো যায়। এত বড় বংশ হাতছাড়া করা যাবে না। তিথিকে কেউই খোঁজার চিন্তা করে না, সকলে নানা পদ্ধতিতে পাত্রপক্ষর সেবা করে চলেছে। তিথির ছোট বোন তানিয়া তখন টিউশন থেকে ফিরেছে। সে তিথির 2 বছরের ছোট।
গায়ের রং তিথির থেকেও চাপা হলেও তার চেহারায় একেবারে মায়ে ভর্তি। দূর থেকে দেখলে মনে হবে এটা তিথি, কারণ উচ্চতায় আর গড়নে দুজনেই প্রায় একই রকম। তানিয়াকে দেখে পাত্রপক্ষ শুরুতে খুশি হয়ে গেল। তারা ভাবলেন এটাই তিথি। ছেলেটি কিছুটা নড়েচড়ে বসেছে। তানিয়া বেশ বুঝতে পেরেছে এরা ওকে দেখে গুলিয়ে ফেলেছে। সে কিছুক্ষণ পাত্রর পেটের দিকে চেয়ে থেকে বলল, আসসালামু আলাইকুম দুলাভাইয়া। এটা শুনে সকলে অবাক। পাত্রকে দুলাভাই কেন ডাকছে? তারা তখনও জানত না তিথির ছোট বোন আছে। পাত্র হকচকিয়ে গেল। তানিয়া পাত্রকে দেখিয়ে দেখিয়ে তার ভুঁড়ির দিকে তাকাচ্ছিল বারবার। পাত্র শেষে লজ্জা পেয়ে পেটে হাত দিয়ে ফেলে। পাত্রর খালা তানিয়াকে প্রশ্ন করে সে কি তিথি নয়? তানিয়া রিদমের মতনই অনেক বেশি দুষ্টু স্বভাবের। তার বিয়ে করার অনেক শখ থাকলেও তিথি অবিবাহিত বলে কেউ তাকে বিয়ে দেয়ার কথা ভাবছিল না। এখন দুধের স্বাদ ঘোলে মেটাবে বলে সে ঠিক করে এদের সাথে কিছু সময় মজা করবে, বিয়ে বিয়ে খেলবে। সে গলায় ঝুলানো ওড়নাটা মাথায় পেঁচিয়ে ওই খালার সামনে বসে বলে, একটু মজা করলাম, কিছু মনে করবেন না, আমি খুব মজার মানুষ। খালামণি হাসি দিয়ে বললেন, ছবিতে ধবধবে সাদা মনে হলেও বাস্তবে দেখি চাপা। ফিল্টার মোড়ে ছবি দিয়েছিলে বুঝি? নাহ তো, ফিল্টার আমি কখনোই দিই নাই। মনে হয় ফোনের দোষ। আপনাদের ফোনের দোষ। কেউ ছবি পাঠালে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দেখবেন, কাওয়ারেও ধলা মনে হবে তখন। তাছাড়া আমি রোদে পুড়ে টিউশন থেকে আসলাম তো, এই সময়ে এমনিতেও আমাকে কাজের বেডির মতন লাগে। আপনারা বসুন, আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসি। আমার রূপের আগুনে তারপর সবাইকে ঝলসায় দেব। এটা বলে তানিয়া উঠে বলে, আবারও মজা করলাম, ঝলসাবো না, আদর দিব উম্মাহ খালামণি। এটা বলে তানিয়া চলে গেল। পাত্রর খালা পাত্রর মায়ের কানে ফিসফিস করে বললেন, মায়া বেশি কথা বলে। আমাদের রকিবকে কি মানাবে? রকিব তো একদম কম কথা বলে। এই মায়া তো সবার মাথা খাবে। আপা দেখেন না কি হয়। একটা দোষ দিয়ে তো বিয়েশাদি বাদ দেয়া যায় না। তাছাড়া আমাদের রকিবের ও তো দোষগুণ আছে। হ্যালো, মহেন্দ্র সিং ধোনি স্পিকিং। হু আর ইউ? আমি টুকু। জানো এখানে কি হচ্ছে? জানতে হবে না, শোন আমি কি বলি। বাবাকে বলবি আমি এই ছেলেকে বিয়ে করব না। যদি মানে তবেই আমি ফেরত আসব। আর বলবি আমি কোনো ছেলের সাথে পালাই নাই, একা একা পালাইছি। আরে শোনো, তোমার জায়গায় তানিয়া টুকু বিয়ে করে নিচ্ছে তো। তানিয়া? ওহ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি তানিয়ার স্বভাবের কথা। ওকে চালিয়ে যেতে বল। আমি রাখছি। পাত্রপক্ষ গেলে আমায় একটা মিস কল দিবি। এই বলে তিথি ফোন রাখে। সে বহু কাঠখড় পুড়িয়ে তার বান্ধবীর বাসায় এসে পৌঁছেছে। পাত্রপক্ষ চলে গেলেই সে বাড়ি ফিরবে। ফেসবুকে ঢুকে তিথি দেখে আদিল তাকে ব্লক দিয়ে দিয়েছে। আদিল তিথির জীবনে হুট করেই এসেছিল, তার চলে যাওয়াটাও হুট করেই ঘটে গেল। ১.৫ বছর আগে ভার্সিটিতে তাদের প্রথমবার দেখা হয়। তিথি যখন ফার্স্ট ইয়ারে, আদিল ছিল ফাইনাল ইয়ারে। একটা কলেজ অনুষ্ঠানে তাদের দেখা হয়, এরপর আলাপ আলোচনা। তারপর থেকে তিথি খেয়াল করে আদিল নিজ থেকে ইন্টারেস্টেড অনেক বেশি। তিথিও বাধা দেয়নি। সেও জড়িয়ে যায় সম্পর্কে। তবে তাদের সম্পর্কটা ছিল আর 10টা সম্পর্ক থেকে ভীষণ আলাদা। আদিল কখনো তিথিকে স্পর্শ করেনি, কখনো কোথাও ঘুরতে গেলে মাঝে এক হাত দূরত্ব রেখে হাঁটত। হাত ধরত না কোনোদিন। তার কথাবার্তায়, চালচলনে সর্বদা মনে হতো সে নাটক করছে। কিন্তু তিথি প্রথম প্রথম বুঝতে পারেনি, সে ভাবত আদিল হয়তো বেশ ভালো একটা ছেলে, যা করবে বিয়ের পরে করবে। এই নিয়ে আদিলের প্রতি সফট কর্নার তৈরি হয়েছিল তিথির মনে। তার থেকেই ভালোবাসার সৃষ্টি।
কিন্তু আদিল যে নিমিষেই সব শেষ করে দিয়ে চলে যাবে তা তিথি মানতে পারছে না। অবশ্য তার প্রতিদিনই মনে হতে আদিল হয়তো তাকে বিয়ে করা নিয়ে সিরিয়াস না। এই মনে হওয়াটা যে সত্যি হয়ে যাবে তাকে জানত। তিথি গালে হাত দিয়ে তার বান্ধবী সুরাইয়ার বারান্দার দোলনায় দোল খাচ্ছিল। সেই সময় সুরাইয়া তার জন্য কফি বানিয়ে এনে তার দিকে ধরে বলে, আমার আব্বু আম্মু বিয়ের দাওয়াতে বরিশাল গেছে ভোরে। আমি এখন তোর ভাইয়ার সাথে লেট নাইট ড্রাইভে যাব। ফিরতে রাত ৩টাও বাজতে পারে, আর আমার বড় বোন তো বাসায় নেই। কালী শ্বশুর বাড়ি চলে গেছে। একা বাড়িতে থাকতে পারবি? কেন পারব না? আমি অনেক সাহসী। তাহলে ভালো। তারপরেও এত বড় ফ্ল্যাট। সাবধানে থাকবি। ভয় পেলে আমায় কল দিয়ে লাভ নাই। আমি ফোন অফ করে বিন্দাস এনজয় করব। ও তো ভাবতে হবে না আমি যে টেনশনে আছি, তাতে ভূত সামনে এসে হ্যালো বললেও আমার কিছু যায় আসবে না। সুরাইয়া মুচকি হাসি দিয়ে রেডি হতে চলে যায়। তিথি কফিতে চুমুক দিয়ে দোলনা থেকে উঠে বারান্দার রেলিংয়ের উপর মগটা রেখে চোখ বন্ধ করে বাতাস নেয় গায়ে। তারপর চোখ খুলতেই সে দেখে সুরাইয়াদের বিল্ডিংয়ের সামনে সেই সাদা গাড়িটা এসে দাঁড়িয়ে আছে। তিথি আশ্চর্য হয়ে যায় এক মুহূর্তে। অনেকক্ষণ দেখে সে ভাবে এটা হয়তো অন্য গাড়ি। তাও তার কিছুটা সন্দেহ হচ্ছিল বলে সে সুরাইয়াকে ডাক দেয়। সুরাইয়া আসার পর সে গাড়িটা ওকে দেখায়। তখন সুরাইয়া ওকে জানায় এই বিল্ডিংয়ের প্রায় সবারই গাড়ি আছে, তাদের কারোর হতে পারে। তিথির মন তাও কেমন কেমন করছিল। সে বারান্দায় আর থাকল না। ভেতরে এসে গ্লাস টান দিয়ে বারান্দা লক করে বিছানায় এসে বসে কফিটা শেষ করে। তানিয়ার সেজেগুজে পাত্রপক্ষকে মাতিয়ে রাখার কথা এখনো বাবা মা কিংবা বাকি কেউই জানেন না। তারা সবাই এক রুমে উপস্থিত হয়ে ভাবছেন কি করে পাত্রপক্ষের কাছে তারা মুখ দেখাবেন। এদিকে ফুফু হঠাৎ বলে দিলেন তিথি নেই যখন, তানিয়াকেই দিয়ে দিতে। অন্তত মুখ বাঁচবে। সে সময় তিথির বাবা জনাব সুলতান বলেন সেটা সম্ভব নয়। তিথির আর তানিয়ার চেহারায় অমিল একটু হলেও আছে, ওনারা ধরে ফেলতে পারেন। তাই সত্য কথা বলতে তিনি যেই না বের হলেন অমনি দেখলেন গোলাপি রঙের শাড়ি পরে তানিয়া ওদের সামনে নতুন বউ সেজে দাঁড়িয়ে আছে। হাবভাব দেখে মনে হলো তারাও টের পায়নি এটা তিথি। তিনি কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখলেন আসলে হচ্ছেটা কি। তানিয়া শাড়ির আঁচল ঘুরাতে ঘুরাতে বলে, আমাকে আপনাদের কেমন লেগেছে? রকিবের খালা জোরপূর্বক হেসে বললেন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসায় এখন মোটামুটি লাগছে দেখতে। এই শুনে তানিয়া চট করে তার মুখোমুখি বসে বলে, এসব তো কিছুই না। আমি যখন সাবান দিয়ে গোসল করে বের হই তখন আমাকে আকাশের পরীর মতন লাগে। রকিব মিটমিট করে হাসছিল। সে বয়সের দিক দিয়ে বড় হলেও তার স্বভাব চরিত্র সবই একটু বোকাশোকা টাইপের। তানিয়ার উনচণ্ডী ভাব তার দারুণ লাগল, কিন্তু মা খালার ভয় চুপ করে থাকল সে। এই মেয়েটা বউ হলে তার আপত্তি থাকত না, কিন্তু বড়দের সামনে তো আর এটা বলা যায় না। সামনে কি হয় তাই দেখার পালা। সুলতান সাহেব পুরোটা বুঝতে পেরে একটু এগিয়ে এসে বললেন, আমাদের মেয়েকে কেমন লাগলো আপনাদের? রকিবের বাবা তখন ওনার হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে আলাপ জুড়ে দিলেন। তিনি এতক্ষণ উধাও ছিলেন কেন সেই নিয়ে আলাপ। বিয়ের কথাটা আরও পরে বলবেন বলে ঠিক করলেন তিনি। এত বড় পরিবার, সকলের মতো থাকা জরুরি। এই সময়টাতে তানিয়া রকিবকে চোখ মেরে তার রুমে চলে গেল হঠাৎ। রকিব তখনই তার মাকে বলে সে ওয়াশরুমে যাবে। অমনি রিদম এসে তাকে নিয়ে যাবার দায়িত্ব নিয়ে নেয়। দুলাভাই, আপনার কি আমার টুকুকে ভালো লেগেছে? রকিব লজ্জায় লাল হয়ে গেল। রিদম ওর লাল হওয়া দেখে হাঁটতে হাঁটতে বলল, জানেন, আমি হচ্ছি অমিতাভ বচ্চনের বাল্যকালের দোস্ত। একসাথে কত যে বিস্কুট চুবিয়ে চা খেয়েছি। বুড়ো হয়ে আমাকে সে ভুলেই গেছে। এই যে দেখেন আমি কিন্তু ভুলিনি ওকে। আমার স্মৃতি শক্তি প্রখর।
যাই হোক, আমি কিন্তু আপনাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি না, টুকুর কাছে নিয়ে যাচ্ছি। টুকু আমায় 100 টাকা দিবে বলেছে তাই। তাছাড়া আমি মুফতে কোনো কাজ করি না। এই যে আপনাকে নিয়ে যাচ্ছি। আপনারও কিন্তু বকশিশ দিতে হবে আমায়। রকিব পকেট হাতিয়ে 200 টাকার নোট বের করে। হৃদম তখন বলে, মেয়ে ছেলে সমান নয়। ছেলেরা একটু বেশি হয়। টুকু 100 দিছে যখন, তখন আপনি দিবেন আরও 100 বাড়িয়ে। যদি নারী পুরুষ সমান হয়ে যায় তাহলে কি হবে জানেন? কিছুই হবে না। শুধু পুরুষ পুরুষ থাকবে না। বেডা সমান বেডি হবে। বুঝতে পারছেন দুলাভাই? রকিব অনেক ভেবে 200 টাকার নোটটা হৃদমকে দিয়েই দিল। এর আগে এমন খরচা করার সময় অবশ্যই সে মাকে জানিয়ে করত। আজ জানাতে পারল না বলে মনের ভেতর কেমন খুটখুট করছে। তিথিকে রেখে সুরাইয়া চলে গেছে। তিথি সময় কাটাতে ফোনটা হাতে নেয়, কিন্তু দেখে ফোনে চার্জ কম। তাই ফোন চার্জে দিয়ে ওদের বাসার টিভি অন করে বসে। কিছু সময়ের মধ্যেই কারেন্টটাও হঠাৎ করে চলে যায়। তিথির এবার হালকা পাতলা একটু ভয় হতে লাগল। সিনেমায় দেখেছে এরকম কারেন্ট চলে গেলেই ডাকাত এসে হামলা করে। তিথি অনেক খুঁজে একটা টর্চ লাইট পায়, তারপর সেটা জ্বালিয়ে খাটের উপর বসে থাকে। এরপরেও ওর ভয় কাটছিল না বলে লাইটটা নিয়ে খাটের তলায় গিয়ে লাইট অফ করে ফেলে সে। রোডের ল্যাম্পপোস্টের আলো রুমের ভেতরে আসছিল। তিথির নিজের লাইটটা অফ করার কারণ হলো কেউ যাতে তাকে হামলা করতে আসলে তাকে না দেখে। তিথি ভয়ে ভয়ে মুখে হাত দিয়ে চুপটি করে বসে আছে। কারেন্ট আসার নামও নিচ্ছে না। অনেকক্ষণ কেটে যাবার পর তিথি শুনতে পেলে কারোর হাঁটার শব্দ। তিথির ভয় এবার চরম পর্যায়ে চলে গেছে। ঢোক গিলে সে মুখটা ভালো করে চেপে বসে থাকল। হাঁটার শব্দটা আরও কাছ থেকে শোনা যায় এবার। তিথি চিন্তা করছে যে মানুষটা হাঁটছে সে ভেতরে ঢুকলই বা কেমন করে। তার ভাবনার মাঝেই সেই মানুষ ওই রুমে প্রবেশ করে। দেখে একটা ছেলে মনে হল। তিথির সারা শরীরের লোম দাঁড়িয়ে গেছে। ঢোক গিলে সে বোঝার চেষ্টা করছে মানুষটা আসলে কি করবে। সে দেখে ওই মানুষটা কোনো কিছু না হাতিয়ে কেবল হেঁটে সব জায়গায় কাকে যেন খুঁজছে। তিথি বেশ বুঝতে পারল এই ছেলে কোনো চুরির উদ্দেশ্যে আসেনি। তার উদ্দেশ্য অন্য কিছু। ছেলেটা বাথরুমের দরজা খুলেও চেক করে এবার। তিথি হাতের টর্চ লাইটটা মুঠো করে ধরে। খাটের তলায় চেক করতে আসলেই মুখের উপর বাড়ি মেরে দিবে। ছেলেটা রুম ছেড়ে চলে যাওয়া ধরল অমনি কি ভেবে সে খাটের কাছে এসে দাঁড়ালো আবার। তিথি তৈরি হয়ে আছে বাড়ি দেবার জন্য। যেই না সে ছেলে খাটের তলায় দেখার জন্য মাথা নিচু করল অমনি তিথিও কোনো কিছু না দেখেই দিয়ে দিল এক বাড়ি। তাও যেন তেন বাড়ি না, একেবারে মাথা ফেটে যাবার মতন বাড়ি। সেই ছেলেটা মাথা হাত দিয়ে বসে পড়ে। তার মাথা ফেটে রক্ত ঝরছে। তিথি খাটের নিচ থেকে বেরিয়ে কাঁপা কাঁপা হাতে নিজের ফোন খুঁজতে থাকে। টর্চ লাইট তো ওই ছেলের সামনে পড়ে আছে। ফোন খুঁজে সে ছেলেটার দিকে ফ্ল্যাশ অন করে ধরে। ছেলেটা মাথায় হাত দিয়ে বসে আছে। প্রচণ্ড ব্যথা পেয়েছে। কে আপনি? কি চাই? তিথির কথা শুনে ছেলেটা চট করে উঠে দাঁড়িয়ে যায়। পেছনে একবারও না তাকিয়ে সে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। তিথি যেন আরও সাহস পেয়ে গেল। সেও ছুটল ছেলেটার পিছু পিছু। তিথি আলোতে খেয়াল করে ছেলেটার হাতের দিকে। ওই ছেলের হাতের সবুজ রঙের ব্রেসলেটটা দেখে তিথি শিওর হয়ে যায় এটাই সেই ছেলেটা যার গাড়ি করে সে এখানে এসেছিল। এবার সে আরও দ্রুত দৌড়ায়। কিন্তু অন্ধকারে নিমিষেই ছেলেটা উধাও হয়ে গেল কোথায় যেন। কোথাও আর খুঁজে পেল না তিথি ওই ছেলেটাকে। ছেলেটা চলে যেতেই কারেন্টও চলে আসে। তিথি এবার ফোনের আলো নিভিয়ে তার রুমে আসতেই দেখে ফ্লোরে রক্ত কয়েক ফোঁটা পড়ে আছে। তার মানে ওই ছেলেটার মাথা ফেটেছিল। তিথি এক দৌড়ে বারান্দার গ্লাস খুলে দেখে গাড়িটা তখনও ওখানে দাঁড়িয়ে। ঈশান।
আর ইউ ওকে? ইয়াহ, আই এম ফাইন। তিথি বলে কথা, মাথা তো ফাটাবেই। আসার পথে হাসপাতাল হয়ে আসব। তুই টেনশন নিস না। আর মাকে বলার দরকার নেই। তোর ফাটা মাথা দেখে মা এমনিতেই বুঝে যাবে, আমার আর কিছু বলতে হবে না। যাই হোক, তুই কি এখনো ওখানে আছিস? সুরাইয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি বলে কিছু করিনি। কিন্তু আমার জায়গায় অন্য কোনো ছেলে হলে ফাটা মাথা নিয়ে পালাতো না। খারাপ কিছু করত। ওকে একা রাখা যাবে না। সুরাইয়া ফিরলে তারপর আমি এখান থেকে চলে আসব। তুই ঘুমিয়ে পড়। ঈশান ফোন রাখতেই দেখে তার গাড়ির সামনে তিথি দাঁড়িয়ে আছে। সে এটা কল্পনাও করতে পারেনি। তিথি কোমরে হাত দিয়ে এমন ভাবে তাকিয়েছিল যেন আজ রফাদফা হয়ে যাবে। ঠিক তাই। তার পেছনের হাতে ছিল একটা ইট। সে ইটটাকে ছুঁড়ে মারল ঈশানের কারের গ্লাসের উপর। অমনি গ্লাস ফেটে চুরমার। ঈশান দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। আমার থেকে লুকিয়ে থাকা অসম্ভব। এটা বলে তিথি এগিয়ে এসে ফোনের আলো জ্বালালো। কিন্তু ঈশানের মুখে সেই মাস্কটা তখনও ছিল। তিথি হাত বাড়িয়ে মাস্কটা সরাতে নিতেই ঈশান ওর হাত ধরে ফেলে এরপর বলে, আমি না চাইলে তুমি কিছু করতে পারবে না। যদি তুমি বলো তবেই পারবে। এটা বলে ঈশান তিথির হাত মুচড়ে ধরে টান দেয়, অমনি তিথির হাতে ভাঙ্গা কাঁচ লেগে কেটে যায় অনেকটা অংশ। ঈশান তখন বলে, আমি নায়ক এবং ভিলেন দুটোই। তিথি হাতে এতটাই ব্যথা পাচ্ছিল যার কারণে সে ঈশানের থেকে হাতটা ছাড়িয়ে নেয় তৎক্ষণাৎ। কিন্তু তার এই কাজে যেন ঈশান একটা সুযোগ পেয়ে যায়। অমনি সে গাড়িটা স্টার্ট দিয়ে তিথির চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল। তিথি হাত ঝাড়তে ঝাড়তে ঈশানের চোখ দুটো কল্পনা করছে। ওর মাথার রক্তের কারণে চোখ দেখেও আগাগোড়া কিছুই বুঝতে পারেনি তিথি। তবে খারাপ লাগল সে অনেক বেশি আঘাত দিয়ে ফেলেছে ভেবে। তার এই হাতের ব্যথার কাছে ওই ছেলের মাথা ফাটা আরও অনেক বেশি। তিথি ওখানেই দাঁড়িয়ে ছিল, অমনি তার হাতের ফোনটা বেজে ওঠে। বাবার নাম্বার থেকে কল। তিথি শুরুতে ভয় পেয়ে যায়। সুরাইয়াদের গেইটের পাশে থাকা সিমেন্টের বেঞ্চিতে বসে ঢোক গিলে সে কলটা রিসিভ করে। ওপাশ থেকে বাবা বলে উঠলেন, তিথিমা, মাফ করে দিয়েছি। চলে আয়। সত্যি বাবা? আবার জোর করবে না তো? জোর করতে যাব কেন? তোর বোন তানিয়াকে রকিবের পরিবার পছন্দ করেছে, এখন তারা আমার ছোট মেয়েকেই বউ করে নিয়ে যাবে বলে সকলে সম্মতি দিয়ে রিং পরিয়ে চলে গেছে। তিথি মাথায় হাত দিয়ে ফেলল এ কথা শুনে। হৃদমের মুখ থেকে তানিয়ার কৃতকলাপ শুনে সে ভেবেছিল তানিয়া ঠাট্টা করছে। কিন্তু সে যে এরকম সত্যি সত্যি বিয়েটা পাকাপোক্ত করে নেবে তা তিথি কল্পনাতেও ভাবতে পারেনি। যাই হোক, একদিক দিয়ে ভালোই হলো। তিথিকে আপাতত কয়েক মাস কেউ জোরাজুরি করবে না বিয়েতে। এই খুশিতে তিথি এক ছুটে সুরাইয়ার বাসায় ঢুকে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ভাবে সে এখন গেলে এত বড় বাসার দরজা লক করবেটাকে। পরে তার মনে পড়ল সুরাইয়া তিথিকে একটা এক্সট্রা চাবি দিয়ে গেছিল, প্রয়োজনে বের হতে চাইলে যাতে বের হতে পারে। তাই সে ওই চাবি দিয়ে বাসার দরজা লক করে বের হয়। কিন্তু এত রাতে রাস্তায় একটা রিকশাও তার চোখে পড়ে না। তিথি মনে মনে ভাবছিল ঈশানের কথা, অমনি তার সামনে এসে দাঁড়ায় ঈশানের গাড়ি। তিথি ভয় পেয়ে যায় প্রথমে, তারপর নিজেকে ঠিক করে সে গাড়ির ভেতর তাকিয়ে দেখার চেষ্টা করে। গাড়িতে এখন অন্য একটা লোক বসা। লোকটা তিথির দিকে চেয়ে বলল উঠতে। তিথি তখন মানা করে দেয়। তখন সেই লোকটি বলে তাকে বলা হয়েছে তিথিকে তার বাসায় দিয়ে আসার জন্য। কিন্তু তিথির ভয় হতে লাগলো, তাই সে নাকচ করে দেয় আবারও। সে কিছুতেই যাবে না। তিথির এতবার করে মানা করে দেয়ায় গাড়িটা চলে যায়। এর ঠিক 5 মিনিট পর একটা সিএনজি আসে সেই রোড দিয়ে। তিথি খুশি হয়ে ওই সিএনজিটাই ভাড়া করে। কিন্তু সে জানে না সিএনজিটা ঈশানের পাঠানো।
সিএনজিতে করে তিথি তার বাসায় পৌঁছায় খুব দ্রুত। সেখানে এসে দেখে সকলের মুখে মুখে হাসি। এভাবে তাদের সম্মান বেঁচে যাবে তারা কেউই ভাবতেই পারেনি। পাত্রপক্ষ চলে গেছে একটু আগে। তানিয়া নতুন বউয়ের মতন বসে বসে হাতের আংটিখানা দেখে চলেছে। তিথিকে কেউ পাত্তাই দিচ্ছে না। তিথি মুখ বাঁকিয়ে তার রুমে যাওয়া ধরতেই দেখে রুমটা ভেতর থেকে বন্ধ। দরজায় লেখা, আপনি ভুল জায়গায় এসেছেন। এই রুমটি এখন আর আপনার নেই। মনে আছে, আজ সকালে 11:12 সই করেছিলেন। দলিল দেখতে হলে 5 চাপুন। দলিল দেখতে না হলে 3 চাপুন। আর রুমে থাকতে হলে 5 চাপুন। তিথি দরজা ধাক্কিয়ে বলল, এই রিদিমা। বাদাইম্মা, দরজা খোল, আমার ঘুম আসতেছে। রিদম তখন বলে, সরি, এখানে রিদম নামের কেউ থাকে না। তিথি দাঁতে দাঁত চেপে বলল, মহারানী ভিক্টোরিয়ার নাতিন। দরজা খুলেন প্লিজ। অমনি রিদম এসে দরজা খুলে বলে, দলিলে লেখা আছে তুমি যদি বাসায় আবার ফিরে আসো তবে আমার পা টিপে দিবা ডেইলি 15 মিনিট। আর আমাকে রুহু আফজা মিল্ক শেক বানিয়ে খাওয়াবা সপ্তাহে 7 দিন। করব রে ভাই। থামো। এটা বলে তিথি রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। শুতেই তার চোখে রাজ্যের ঘুম এসে যায়। সকালে তিথির ঘুম ভাঙ্গে সুরাইয়ার কলে। তিথি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে কানে ধরতেই সুরাইয়া বলল, আজ তাদের ইংরেজি ক্লাসে ম্যাম নাকি যারা অনুপস্থিত থাকবে তাদের সাময়িক পরীক্ষায় নাম্বার কমিয়ে দেবে। এটা শুনে তিথি লাফ দিয়ে উঠে বসে। তারপর ঘড়িতে দেখে আর আধ ঘন্টা আছে ম্যামের ক্লাস শুরু হবার বাকি। তিথি জলদি উঠে ওয়াশরুমের দিকে ছোটে। দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে টেবিলের উপর থেকে ব্রেড আর কলা একটা নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সে বেরিয়ে যায়। যাবার সময় দেখা হয় বাবার সাথে। বাবা ওর একটু আগেই বেরিয়েছিলেন অফিসের জন্য। বাবা তিথিকে বললেন বাইকে উঠতে। তিনি ওকে ভার্সিটিতে পৌঁছে দেবেন। যাবার অনেকটা পথে বাবা চুপি ছিলেন। তিথি মনে করল বাবা তার উপর রাগ করে আছেন। তাই কিছু সময় পর সে বলল, আচ্ছা বাবা তুমি কি আমার উপর রেগে আছো? না রে মা। সরি বাবা। ইটস ওকে। তুই তো জানিসই আমি তোকে সব স্বাধীনতা দিয়ে বড় করেছি। তাও কাল ভয় পেয়ে গেছিলাম। রকিবের পরিবারের সামনে কি করে মুখ দেখাবো সেই সব ভাবতে গিয়ে। কিন্তু আমার তানিয়া মা আমার মান রাখল। এখন তোকে একটা কাজ দেব। তানিয়া আসলে আমাদের সম্মান বাঁচাতে রকিবকে বিয়ে করতে চায় নাকি নিজের মতেই চায় সেটা তোকে জানতে হবে। জানিস তো তানিয়া একটু অন্যরকম, ছোট কাল থেকেই। ওর মন বুঝতে আমার বহু কাঠখড় পোড়াতে হয়। তাও বুঝি না তার মনের ভেতর কি আছে। তুই মা আমার এই কাজটা করে দিবি? দেব। করে দিলে কি দিবে বলো? তোর পছন্দের ছেলের সাথে বিয়ে দিব তোকে। পছন্দ নেই বাবা। তিথির মলিন মাখা সুরের কথাটি শুনে বাবা বললেন, কেউ কষ্ট দিয়েছে মা। তবে একটা কথা শুনবি। কেউ যখন কারোর হৃদয় ভাঙ্গে ঠিক তখনই অন্য একটা জায়গায় অন্য একটা মানুষের হৃদয় তৈরি হয় এই ভাঙ্গা হৃদয়টাকে জোড়া লাগাবার জন্য। তোর জন্য ও তাই আছে। ভাবিস না। তিথি খুশি হলো বাবার কথা শুনে। খুশি মনে সে তার ডিপার্টমেন্টে আসা ধরতেই দেখে ম্যাম আসছে এদিকেই। এটা দেখে তিথি খুব দ্রুত ঢুকতে যায় ক্লাসে, অমনি তার সাথে ধাক্কা লাগে একটা ছেলের। ধাক্কা খেয়ে তিথি তার কালকে রাতের হাতের চোটে ব্যথা পায়। তারপর বিরক্ত হয়ে বলে, দেখে হাঁটতে পারো না? এটা বলে সে তাকিয়েই ছিল। কিন্তু যে ছেলেটা তাকে ধাক্কা দিয়েছে সে ওর দিকে আর তাকায়নি। সোজা গিয়ে একটা সিটে বসে পড়ে। তিথি হাত ঘষতে ঘষতে এসে সুরাইয়ার পাশে বসে আবারও তাকায় ছেলেটার দিকে। ছেলেটির মুখে মাস্ক ছিল। তখন তিথির মনে পড়ে সাবিনা ম্যাম মাস্ক নিয়ে অনেক কথা শোনান।
এটা মনে পড়ায় সে ব্যাগ হাতায় কিন্তু কোনো মাস্ক পায় না। তার স্পষ্ট মনে আছে সে তার ব্যাগে মাস্ক সবসময় রাখে। তিথি যখন এসব ভাবছিল তখন সেই ছেলেটা তার হাতে থাকা তিথির নীল রঙের মাস্কটা জানালা দিয়ে ফেলে দেয়। তিথি তার মাস্ক ব্যাগের বাহিরে পিন দিয়ে আটকে রাখে। ছেলেটা তখন ধাক্কা দেওয়ার সময় মাস্কটা নিয়ে নিছিল। সাবিনা ম্যাম ক্লাসে ঢুকে পুরো ক্লাসরুমে চোখ বুলিয়ে দেখলেন তিথি বাদে সবাই মাস্ক পরে এসেছে। তখন ম্যাম ওকে দাঁড়াতে বললেন। কি ব্যাপার তিথি, মাস্ক পরনি কেন? ম্যাম, মাস্ক আনতে ভুলে গেছি। আমার ব্যাগেই ছিল, কিন্তু এখন পাচ্ছি না। পুরনো বাহানা। যাই হোক, ক্লাস থেকে বের হও। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ক্লাস অ্যাটেন্ড করবে। তিথি মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকল। ম্যাম বই বের করে পড়ানোতে মন দিয়েছেন। সেই ছেলেটা এক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়েছিল। তার চোখে তিথির এই হাল দেখে আনন্দ ফুটছিল। সে এতটাই খুশি হচ্ছিল যে তার জোরে জোরে হাসতে মন চাইল, কিন্তু সে হাসবে না। কাউকে বুঝতে দেয়া যাবে না সে ইচ্ছে করে তিথিকে বকা খাইয়েছে ম্যামকে দিয়ে। তিথি গাল ফুলিয়ে রেখে ম্যামের দিকে তাকিয়ে আছে। এভাবে আর কত তাকানো যায় বলে সেই ক্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আজ কারা কারা এসেছে। সবাইকে চিনলেও একটা ছেলেকে সে চিনতে পারল না। সেই মাস্ক পরা ছেলেটা। তখনই ম্যাম অ্যাটেন্ডেন্স ডাকলেন সে ছেলেটার। নাম ঈশান আরাফাত। ম্যাম এটাও বললেন ঈশান নতুন স্টুডেন্ট। তিথি চোখ রাঙিয়ে তাকিয়েছিল। ছেলেটা তখন ওকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, এটা সে বেশ বুঝতে পেরেছিল। ম্যামের ক্লাস শেষ হবার পর তিথি এসে সুরাইয়ার পাশে বসে। তখন সুরাইয়া তার কালকে রাতের লং ড্রাইভ নিয়ে কথা বলা শুরু করে। তিথির মন সেদিকে নয় বরং ঈশানের উপর ছিল। কিন্তু ঈশান এমনভাবে তার পাশের ছেলেটার সাথে কথা বলছে যেন সে জানেই না তিথি তার দিকও তাকিয়ে আছে, কিন্তু সে বেশ জানে তিথি ওর দিকেই তাকিয়ে আছে। জেনে শুনেও না জানার ভান করে সে পাশের ছেলেটির সাথে তার কলেজ লাইফ নিয়ে কথা বলছে। ছেলেটির নাম রাজু। রাজু ঈশানের কাছে জানতে চায় সে কোন কলেজে পড়েছে। ঈশান যখন কলেজের নাম বলে তখন ছেলেটি আশ্চর্য হয়ে যায়। এত বড় কলেজ থেকে পড়ে এসে ঈশান কিনা এই ভার্সিটিতে ভর্তি হলো। তখন রাজু জানতে চাইল সে কি চান্স পায়নি ভালো ভার্সিটিতে। ঈশান মুচকি একটা হাসি দিয়ে বলল, না, পাইনি। আমি ফুটবল ছাত্র। ফুটবল ছাত্র হলে এত বড় কলেজে পড়লে কিভাবে? তখন মেধাবী ছিলাম, এখন ফুটবল হয়ে গেছি। অনেক ফুটবল। এটা বলে ঈশান পেছনে ফিরে তিথির দিকে তাকায়। তিথি সেই সময় সুরাইয়ার ফোনে ওর ছবি দেখছিল। সাবিনা ম্যামের ক্লাস শেষ হয়ে যাবার পর ছিল মিজান স্যারের ক্লাস। সম্ভবত স্যার আজ আসবেন না। ৪৫ মিনিটের এই ক্লাসটি তাই অনেক বেশি বোরিং হয়ে গেছে। তিথি সুরাইয়াকে বলল তারা ক্যান্টিন থেকে ঘুরে আসবে। কিন্তু তিথিদের ভার্সিটির নিয়ম হলো ক্লাস টাইমে কেউ ক্যান্টিন কিংবা ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবে না। এখন যেহেতু স্যারের ক্লাস নেই, তারা যেতেই পারে। এই ভেবে ওরা দুজন বেরিয়ে গেল। ঈশান মুচকি হেসে পকেট থেকে ফোন বের করে ডিপার্টমেন্টের অফিস সহকারী কামালকে কল দেয়। কল দিয়ে খবরটা সে সাবিনা ম্যামের কাছে জানাতে বলে নিজের পরিচয়টা দেয় না আর। ঠিক তাই হলো। কামাল সোজা গিয়ে সাবিনা ম্যামকে বলে এসেছে ক্লাসের কিছু স্টুডেন্ট ক্লাস টাইমে বাহিরে আড্ডা দিতে গেছে। ম্যাম তো রেগে আগুন। ম্যাম সোজা ক্লাসে ছিলেন, এরপর জানতে চাইলেন ক্লাসে কারা উপস্থিত নেই। একজনে জানিয়ে দিল ওটা তিথি আর সুরাইয়া। ম্যাম নাম শুনে যাবার সময় বলে গেলেন ওরা আসলে যেন ডিপার্টমেন্টের অফিসে যেতে বলে। তিথি আর সুরাইয়া ক্যান্টিনে বসে চাউমিন খেয়ে খুশি মনে ক্লাসে আসতেই জানতে পারে ম্যাম ওদের ডেকেছে। তিথি কিছু বুঝতে না পারলেও সুরাইয়া আন্দাজ করে নেয় তারা যে ক্লাসে ছিল না, তাই হয়তো ম্যাম শাস্তি দেবে বলে ডেকেছিল। সে ভয় চুপসে যায়। এদিকে তিথি বলে এ কারণে না।
ক্লাসে তো স্যার আসেনি, তবে বের হলে কি সমস্যা? সে বেশ সাহস নিয়ে ডিপার্টমেন্টর অফিস রুমে আসে। ম্যাম তখন একটা ছেলেকে ঝাড়ি দিচ্ছিল। ওদেরকে দেখে ছেলেটাকে বিদায় করেন তিনি। এরপর তিথির দিকে তাকিয়ে বললেন, তোমরা কি ভার্সিটির রুলস গুলা সব ভুলে গেছ? অমনি সুরাইয়া কানে ধরে বলল, ম্যাম সরি, আর এমন হবে না। ভুল করে সরি বলে কোনো লাভ নেই আমার কাছে। আজ যে অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি সেটা ডাবল লিখে আনবে, ফটোকপি দিতে পারবে না। যাও এখন। তিথি মন খারাপ করে ক্লাস থেকে বের হতেই দেখে ঈশান নামের ছেলেটা অন্যদিকে মুখ করে হাঁটা ধরেছে। এতক্ষণ সে এখানেই ছিল। তিথি সুরাইয়াকে ক্লাসে যেতে বলে সে ঈশানের পিছু পিছু এসে দ্রুত হেঁটে ওর সামনে এসে দাঁড়ায়। ঈশান ভাবেনি তিথি হঠাৎ সামনে চলে আসবে। সে মাথা নিচু করে রাখে। তিথি হাত ভাঁজ করে বলে, তোমার বাসা কোথায়? গুলশান। গুলশান? এত দূর থেকে আসো? হ্যাঁ। কিসে করে আসো? কা না বাসে করে আসি। বাসে আসতে তো 5 ঘন্টা লেগে যাবার কথা। তুমি রওনা হও কখন? আচ্ছা, তোমার কপালে কি হয়েছে দেখি। ঈশান হাত দিয়ে কপাল ঢাকতে ঢাকতে বলে, জন্মদাগ। জন্মদাগ? দেখে তো নতুন দাগ মনে হলো। কিভাবে ফাটলো? ফাটেনি। এটা জন্মদাগ। বয়স কত তোমার? ফেইল করেছ কলেজে। তোমাকে কেমন বড় বড় লাগে। 23 বছর। আমার তো মনে হয় 27 বছর। মাস্ক খুলো তো। তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। অমনি ঈশান ওখান থেকে চলে যায়, আর একটা কথাও না বলেই। তিথির সন্দেহ আরও গাঢ় হয় তখন। ছেলেটাকে এত চেনা চেনা লাগছে কেন? সুরাইয়ার ডাকে তিথির মন ঘুরে যায়। সে চলে যায় ওর কাছে। এদিকে ঈশান যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরও সাবধানে থাকতে হবে। কিন্তু ম্যামের শাস্তিটা আরও কঠিন হলে ভালো লাগত। এত সহজ শাস্তিতে তো মন ভরছে না। ভার্সিটি ছুটি হবার পর তিথি ভাবল একবার তানিয়ার কলেজে গিয়ে ওকে সাথে নিয়ে বাসায় ফিরবে। তাই সে বাহিরে বেরিয়ে বাসের অপেক্ষা করছিল। ঈশান সবেমাত্র তার গাড়িতে উঠবে অমনি তার আর তিথির চোখাচোখি হয়। তিথি আর একটুর জন্য ওকে ধরে ফেলত, কিন্তু তার আগেই ঈশান তার গাড়ি থেকে 10 হাত সরে দাঁড়ায়। তিথি গাড়িটার দিকে তাকিয়ে অন্যদিকে ফিরে যায় আবার। এটা অন্য রঙের গাড়ি ছিল। কালকের গাড়িটাতে তো তিথি ইট দিয়ে নাজেহাল করে রেখে দিয়েছে। তিথি ওদিকে চোখ বুলাতে যেয়ে আবার ঈশানকে দেখে ফেলে। তারপর একটু এগিয়ে বলল, কি হলো, বাসে উঠবে না? ঈশান এ কথা শুনে ভয় পেয়ে যায়। সে ভাবে তিথি বুঝে গেল নাকি সব। কিন্তু তখনই তিথি সামনের বাসটাতে ওঠার সময় বলল, এটা মনে হয় গুলশানের একটু আগে যাবে, চলো। এই বলে রীতিমতো জোর করেই সে ঈশানকে বাসে ওঠায়। ঈশান ওর পাশে বসে পকেট হাতাচ্ছিল। তার কাছে কার্ড বাদে খুচরো পয়সা নেই। তিথির সাথে টেক্কা দেয়া যে কঠিন তা সে জানত, কিন্তু এত কঠিন তা জানত না। ঈশান বারবার এদিক সেদিকে করছিল বলে তিথি জানতে চাইল কোনো সমস্যা কিনা। তখন ঈশান না বলে চুপ করে থাকে। একটু পরেই কন্ডাক্টর আসলো ভাড়া নেয়ার জন্য। ঈশান না পারছে কার্ডের কথা বলতে, আর না পারছে তার কাছে টাকা না থাকার কথা বলতে। তিথি তার ভাড়া বের করে দিয়ে দিয়েছে। ঈশান দিচ্ছে না বলে সে কিছু বলতে যাবে ওকে, অমনি পিছনের সিট থেকে আদিল হাত বাড়িয়ে ঈশানের ভাড়াটা দিয়ে দেয়। ঈশান পেছনে ফিরে আদিলকে দেখে মুচকি হাসে। আদিল যে এ বাসে উঠেছে তা ওরা কেউই জানত না। তিথি তো আদিলকে দেখে রেগে আগুন। সে ঈশানের কাছে জানতে চাইল ও আদিলকে চেনে কিনা। ঈশান কিছু বলার আগেই আদিল বলল, আমার ছোট ভাইয়ের ক্লাসমেট হয়। তোমার ছোট ভাই আমার থেকে 1 বছরের ছোট। তার ক্লাসমেট এই বুইরা বেটা। বুড়ো কোন বলছো? ঈশান আমার চাইতেও ইয়াং। আমি চোখ দেখেই বয়স বলে দিতে পারি।
যাই হোক, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আগে যদি জানতাম তুমি এই ছেলের পরিচিত তবে এই ছেলেটার সাথে আমি কোনো কথা বলতাম না। অ্যাড বলে তিথি বাস থামাতে বলে। কিন্তু বাস তখন এমন রোডে ছিল যে থামানোর প্রশ্নই আসে না। তিথি তাও দাপট দেখিয়ে চলন্ত বাস থেকে নামার চেষ্টা করে। ঈশানকে হটিয়ে নিচে পা রাখতে যেতেই বাসের গতির সাথে না পেরে হোঁচট খায় সে। আদিল উঠে গেছিল ওকে ধরার জন্য, কিন্তু ঈশানই বোধহয় তিথির জন্য যথেষ্ট। ঈশান এক হাতেই তিথিকে ধরে ফেলেছে। তবে যেভাবে ধরেছে সেটা তিথির পছন্দই হয়নি। সে হাতটা সরিয়ে ঈশানের দিকে আঙ্গুল দিয়ে বলল, আর কোনোদিন টাচ করলে। এরপর সে চলে যায়। আদিল এসে ঈশানের পাশে বসে তখন। ঈশান আদিলের ঘাড়ে হাত রেখে বলে, তুমি টাচ করেছিলে কখনো? না স্যার। অনেক ঝাঝালো হয়ে গেছে তিথি। আগে কেমন ছিল স্যার? আগে নম্র ছিল, মুখ দিয়ে কথা বের হতো না। আর এখন সে পুরোটাই বদলে গেছে। আগেকার তিথি আর এখনকার তিথির মাঝে আমি আকাশ পাতাল তফাৎ দেখি। তবে এই রূপটাই ভালো, গেমস খেলতে দারুণ লাগছে আমার। কিন্তু স্যার, বিপদ তো বাঁধিয়ে ফেললেন। মাথা কতটা ফেটে গেছে। বড় ম্যাডাম দেখলে কাঁদতে কাঁদতে বন্যা বানিয়ে দেবেন। আর তাই কাল রাত থেকে আমি বাসায় ফিরিনি। হোটেলে ছিলাম। এখনো হোটেলেই যাব। তোমায় আরেকটা কাজ দিব। সেটা আগামীকাল করবে। আমি টেক্সট করে জানিয়ে দিব। কাজটা সাবধানে করবে। ঠিক আছে স্যার। কন্ডাক্টর ওদের দুজনের কথা শুনল। আর ভাবল এতক্ষণ আদিল ঈশানকে তুই তুকারি করে কথা বলছিল, কিন্তু তিথি চলে যাবার পর সে আবার স্যার ডাকছে। কাহিনী কি? তিথি গাল ফুলিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে। যে আদিলকে দেখলে তার মনে ফুলের মেলা বসত, আজ সেই আদিলকে দেখে তার গায়ে আগুন জ্বলছে। লাভা ভাসছে চারিদিকে। কতটা ধোঁকাবাজ। তাও একটুও অনুতপ্ত না সে। দিব্যি আরামসে অফিসে যাচ্ছে। আমার দরকার ছিল ধরে বাসে সবার সামনে গনপিটুনি দেয়া। এরপর বাসে দেখলে একবার হলেও মাইর খাওয়াবো। আমাকে নিয়ে গোমস খেলার ফল ওকে ভুগতেই হবে। আদিল নেমে যাবার পর ঈশান ও নামে বাস থেকে। হোটেলে যাবে নাকি বাসায় যাবে সেটা নিয়ে কনফিউশনে আছে। কপালের দাগ ডাক্তারকে বলেও মেটানো গেল না। সার্জারি করা ছাড়া নাকি উপায় নাই। সার্জারি করতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, ততদিন বাসায় না ফিরলে মা অন্য কিছু ভেবে আবারও দুশ্চিন্তা করবে। যাব তো কোন দিকে যাব? ঈশান পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। দম বন্ধ হয়ে আসে এভাবে মাস্ক পরে থাকতে থাকতে। ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে সে চিন্তা করছিল কি করবে না করবে, অমনি তার সামনে এসে দাঁড়ায় মিয়াজুল করিম আঙ্কেল। ওনাকে দেখে ঈশান শুরুতে ভীষণ ভয় পেয়ে গেল। তারপর কি আর করবে, কথা না বললে আরও বিপদ হবে ভেবে সে সালাম দেয় ওনাকে। ঈশান, কত বড় সারপ্রাইজ! তুই কোথায় ছিলি এত বছর? অ্যাব্রোড? বাহ, একেবারে সাহেব হয়ে ফিরেছিস। তোকে তো শুরুতে চিনতেই পারি। তিথি কোথায়? ঈশান ঢোক গিলে এদিক ওদিক তাকায়, তারপর বলে, তিথি বাসায়। বাচ্চা কয়টা এখন তোদের? তিথিও কি তোর সাথে বিদেশ ছিল? আমাকে তোর বাসায় নিবি না? আমি তো এখানেই থাকি। একটু হাঁটতে বেরিয়েছি। চা খেতে মন চাইল। আমার বউয়ের হাতের চা ভালো না বুঝলি। তিথির হাতের চা খাবো। চল। তানিয়া তার কলেজের দোলনায় বাদরের মতন ঝুলছিল। কলেজের পিয়ন আর একজন স্যার এসে ওকে থামানোর চেষ্টা করছেন, তাও পারছেন না। সে ঝুলছেই তো ঝুলছেই। এটা নতুন না। তানিয়া প্রায় সময় এমন করে। তার বাসায় দোলনা নেই, আনলেও একদিনের ভেতরে রিদম সেটাতে ঝুলে ঝুলে দড়ি ছিঁড়ে ফেলে। এদিকে তানিয়ার দোলনার প্রতি অনেক শখ। তাই কলেজে এসে এই শখ মেটায়। স্যার ওকে বলতে বলতে বিরক্ত হয়ে চলে গেছেন।
তিথি কলেজে এসে দেখে সব ছাত্রছাত্রী চলে গেছে, শুধু তানিয়া রয়ে গেছে। তিথি এসে ওর দিকে অনেকক্ষণ চেয়ে থেকে বলল, তোর যে আর 1 মাস পর বিয়ে, সে নিয়ে কোনো চিন্তা নেই। এ কথা শুনে তানিয়ে ঝুলতে ঝুলতে পেছনে তাকায়। এরপর বলে, কিসের টেনশন, আমি বিন্দাস। নাম। তিথি জোর করে ধরে নামায় ওকে। এরপর ওকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে চলতে চলতে বলে, একটা কথা বলবি? রকিবকে তোর ভালো লেগেছে? খারাপ না। তোর তো বোকা ছেলে পছন্দ ছিল না, তোর পছন্দ চালাক চতুর ছেলে। সবসময় বলতি বোকা টাইপের ছেলেরা মায়ের কথায় উঠে বসে, তুই নাকি কখনো বোকা ছেলে বিয়ে করবি না। এটাও বলতি তোর জামাই হবে হ্যান্ডসাম, আর পেলি মেদভুরি হওয়ালা একটা বয়স্ক লোক, আমার চাইতেও অনেক বড়, তোর থেকে তো আরো বেশি বড়। কি করে সংসার করবি? চাপে পড়ে হ্যাঁ বলার কি দরকার ছিল? আমি চাপে পড়ে করিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমার অনেক চাহিদা ছিল, অনেক স্বপ্ন ছিল জীবনসঙ্গী নিয়ে। কিন্তু সেদিন রকিবের সাথে কথা বলে বুঝলাম সংসারে চেহারা কিংবা অতি চালাক হওয়া ম্যাটার করে না। সংসার তার সাথেই করা যায় যার কাছে দিনশেষে মানসিক শান্তিটা মিলবে। আমি সেদিন বুঝেছি রকিব আমার জন্য একেবারে ঠিক। জানো টুকু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, কখনো যদি আমার আর তার পার্সোনাল কিছু ঝামেলা ঘটে, সে কথাটা কার সাথে শেয়ার করবে কিংবা কার কাছে পরামর্শ চাইবে? তখন সে বলল, দোষটা আমার হলে সে নিজে নিজে ঠিক করবে, আর দোষ তার হলে আমার কাছে এসে পরামর্শ চাইবে। এমন আরও অনেক প্রশ্ন আমি করেছি, শুধু জানতে চেয়েছিলাম সে আজীবন বোকাই থাকবে নাকি সংসার জীবনে এসে সে দায়িত্ব নেয়া শিখবে। তা মানে তুই সিরিয়াস? ইয়েস। তিথি খুশি হয়ে তানিয়ার কপালে চুমু খায়। তার ছোট বোন অনেক বড় হয়ে গেছে। চলতে চলতে তারা ফুচকাওয়ালা মামাকে দেখে থেমে যায়। আজ অনেক টক দিয়ে ফুচকা খাবে দুজনে। খাবার সময় তানিয়া বলে ওঠে, তিথি তো ওকে বিয়ে দিয়ে হালকা হবে, কিন্তু তিথির বিয়ের কি হবে? আর মনে করিয়ে দিস না, আদিল যে চিট করেছে সেটা ভুলতে আমার অনেক দিন লাগবে। আমি তোমায় শুরুতেই বলেছিলাম আদিল ভাইয়া সুবিধার না। কথা বলতে বলতে তিথি ফুচকার বিল নিয়ে মামাকে দিতেই উনি বললেন, লাগবে না। তখন তিথি বলে, কেন লাগবে না? সেই সময় মামা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন দূরে একটা ছেলে চলে যাচ্ছে, বিলটা সে দিয়েছে। ছেলেটা হঠাৎ করে এসে ওদের বিলটা দিয়ে চলে গেল, মাত্র যাবার সময় ইশারা করে গেছে। তিথি আর তানিয়া কথা বলায় এতটাই ব্যস্ত ছিল যে তারা খেয়ালই করে নাই। তিথি তো ছাড়ার মেয়ে না। সে হাতের ব্যাগ তানিয়ার হাতে ধরিয়ে দিল এক ছুট। ছেলেটা পকেটে হাত দিয়ে হাঁটছিল। তিথি ছুটতে ছুটতে ওর অনেকটা কাছে এসে গেছিল, কিন্তু তার আগেই ছেলেটা গাড়িতে উঠে যায়। গ্লাস কালো রঙের ছিল বলে গাড়ির ভেতরে তিথি কিছুই দেখে না। সে বাহিরে থেকে চিল্লাচিল্লি করে, কিন্তু গাড়ির ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। গাড়িটা ওভাবেই দাঁড়িয়ে আছে। তিথির কাল রাতের কথা মনে পড়ায় সে গাড়ির নাম্বার চেক করে, দেখে এটা অন্য একটা গাড়ি। তবে মনে হয় মানুষ একটাই। তিথি এবার রাগ করে নিচু হয়ে মাটি থেকে কিছু একটা নিয়ে গাড়ির ভেতর মারবে বলে ঠিক করে, কিন্তু মনে হয় গাড়ির ভেতরের মানুষটা তার এই স্বভাবের সাথে পরিচিত। সে গাড়িটা দ্রুত চালিয়ে চলে যায় ওখান থেকে। তিথির আগে চেঁচামেচি করতেছিল একা একা, তখন তানিয়া ওর পাশে এসে বলে, তোমার কোনো সিক্রেট লাভার আসলো নাকি টুকু? এ কথা শুনে তিথির হাত থেকে কঙ্করটা পড়ে যায়। নামটা শুনে মুহূর্তেই তার সারা শরীর কেঁপে ওঠে। তার চোখের সামনে কতগুলো স্মৃতি ভেসে ওঠে আচমকা। তানিয়া তখন মুখটা মলিন করে বলে, সরি টুকু, আমার আসলে হঠাৎ মনে আসলো, তাই বলে দিছি। আমি কিন্তু ভুলিনি, তুমি কি ভুলেছ? তিথি কিছু বলে না। রিকশা একটা দাঁড় করিয়ে উঠে পড়ে চুপচাপ। গাড়িতে ঈশান ছিল এবং তার বড় বোন তামিয়া ছিল। তামিয়া নামটা আমার একজন ভক্তের অনুরোধে দেয়া।
তামিয়া ঈশানকে বলে একবার শাস্তি দিস, দাঁত কেলিয়ে হাসিস, আবার ওকে কেয়ারও করিস। ঠিক কি চাইছিস? এইসব না করে বড় কোনো শাস্তি দে, যেন জন্মের শিক্ষা পেয়ে যায়। তিথি কি করেছে তোর সাথে সেটা কি ভুলে গেছোস? তোর উচিত কেয়ার না করে বরাবরের মতন শাস্তি দেয়া। ঈশান দীর্ঘনিশ্বাস ফেলে গাড়ি চালাতে থাকে। তারপর কি মনে করে গাড়ি থামিয়ে আদিলকে কল দিয়ে তার কাজটা বুঝিয়ে দেয় তাকে। বাসায় আসার পর থেকে তিথির মন ভালো না। কোনো একটা কারণে সে ভার হয়ে বসে আছে। বেশ কিছু সময় পর তার ফোনে একটা কল আসে, অপরিচিত নাম্বার থেকে। তিথি শুয়ে থেকেই ফোন নিয়ে কানে ধরে। তিথি। আদিলের গলার স্বর শুনে তিথি উঠে বসে সঙ্গে সঙ্গে কলটা কাটতে যাবে তখনই আদিল বলে ওঠে, কল কাটবা না প্লিজ। তিথি, আমি জানি তোমার সাথে আমি খুব খারাপ করেছি। আমায় একটা সুযোগ দেবে নিজেকে শুধরানোর? প্লিজ তিথি। সুযোগ তোমায় আমি বহুবার দিয়েছি, আর দিব না। এরপর আর আমায় কোনোদিন ফোন দিবে না তুমি। তিথি, একবার শোনো আমার কথা। আমি চাই তোমার সাথে দেখা করে বিষয়টা মিটিয়ে নিতে। প্লিজ একবার দেখা করবে। আমি কথা দিচ্ছি, আমার সব শুনে যদি তোমার কাছে মনে হয় আমি ক্ষমার অযোগ্য, তখন তুমি চলে যেও। আমি আর কখনো তোমায় কল করব না। যতই হোক এতগুলো বছরের প্রেম। তিথি তো ভালোবেসেছিল, তাই আদিলের কথায় সে রাজি হয়। তবে খুশি হয় না। আদিল জোর করছে বলেই কাল দেখা করবে বলে ঠিক করে সে। রকিব তানিয়াকে বিকেলে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। এদিকে তানিয়া একা যেতে একটু লজ্জা পাচ্ছিল। বন্ধুবান্ধবের সাথে শত রেস্টুরেন্ট ঘোরা হলেও একা একটা ছেলের সাথে ঘোরা অন্য বিষয়। তাই সে তিথিকে নেবে বলে ঠিক করে। দুই বোন তৈরি হয়ে বেরিয়েও যায়। কিন্তু যাবার পথে মা ওকে থামিয়ে বললেন তিথি যেন রকিবের সামনে না যায়। কেন বললেন তা তিথি বুঝতে পারল, কিন্তু তানিয়া বুঝল না। সে এর ব্যাখ্যা জানতে চাইছে। তিথি তখন কথা ঘুরিয়ে ওকে নিয়ে চলে আসে ওখান থেকে। রিকশায় করে দুজনে সেই রেস্টুরেন্টে চলে আসে। তিথি এমন একটা কেবিনে বসে যেখান থেকে তানিয়া, রকিবকে দেখা গেলেও ওরা ওকে দেখতে পাবে না। তিথি বসে বসে বোর হচ্ছিল বলে সে একটা নুডলস অর্ডার করে। সে কাঁচামরিচ একদমই খেতে পারে না। খেলেই তার দম বন্ধ হয়ে যায়। এরকম অবস্থা থাকে প্রায় 1-2 ঘন্টা ধরে। এ কথা তিথির কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। অল্প সময়ের মধ্যে তিথিকে তার অর্ডার করা নুডলসটা দিয়ে দেয়া হলো। সে নুডলস পেয়ে মহা খুশি। খুঁজে দেখল কোথাও কাঁচা মরিচ আছে কিনা। কিন্তু কোথাও সে পায়নি কোনো মরিচ। নুডলস সামান্য সবুজ রঙের কেন সেটা ও জানতে চাইল ওয়েটারের কাছে। তখন ওয়েটার বলে এটা ফুড কালার। তিথি আর 7-5 না ভেবে প্রথবারেই বড় এক চামচ নুডলস মুখে দিয়ে চিবিয়ে গিলেও ফেলেছে। গিলে ফেলার পরই তার মনে হলো ওটা ফুড কালার ছিল না, এরা নুডলসে কাঁচামরিচ বেটে দিয়েছে। তিথি মাথায় হাত দিয়ে পানির জন্য হাঁপাতে লাগল। টেবিলে একটু পানিও নেই। তার বুক জ্বলছে আগুনের মতন। মুখের চেয়েও বুক জ্বলাটা তার কাছে বেশি কষ্টের মনে হয়। তার মাথা ঘুরছে। দম পুরো বন্ধ হয়ে আছে। সে রেগে চেঁচামেচি করতে করতে বলে, নুডলসে কেউ কাঁচামরিচ বাটা দেয়? কেস করব আমি। ভোক্তা অধিকারের কেস। তখন ওয়েটার দুজন এসে বলে এটা ফুড কালার। তিথি তাও চিৎকার করতে থাকে। এরপর ওয়েটার দুজন ওকে দেখিয়ে নুডলস কয়েক চামচ খেয়েও দেখায়। তিথির নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। এরা এত ঝাল কি করে খাচ্ছে? তাহলে সে খেতে পারে নাই কেন? মরিচ আর ফুড কালারের আকাশ পাতাল তফাত। তিথির মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। ওয়েটার দুজন মুচকি হেসে চলে গেল ওখান থেকে। তিথি যে এত পানি পানি করছে তাও কেউ তাকে পানি এগিয়ে দিল না। শেষে আর সইতে না পেরে তিথি কান্না করতে থাকে। কারণ তার পেট জ্বলছিল।
চেঁচামেচির আওয়াজ তানিয়ার কানে পৌঁছায়। সে রকিবকে রেখে ছুটে এসে দেখে তিথির হাল বেহালো। সে দ্রুত পানি এনে ওকে খাইয়ে দেয়, তাও তিথির অবস্থার কোনো উন্নতি হয় না। এই সময়ের মাঝে ওয়েটারটা সেই নুডলসের বাটি গায়েব করে ফেলেছে। তানিয়া ভয় পেয়ে গেল, সে কি করবে না করবে। সে আরও পানি আনতে ছুটল অন্যদিকে। তখন সেখানে তিথির সামনে এসে দাঁড়ায় ঈশান। মুখে আগের মতন মাস্ক লাগানো। এই সব কিছু ঈশানেরই করা। তিথি ঈশানকে খেয়াল করেনি। সে ঝালে মাথা ঠোকরাচ্ছে টেবিলে। ঈশান কাছে এসে তিথির মুখ টিপে ধরে। তিথি চোখ বন্ধ করে পানি পানি করছিল। ঈশান অমনি তিথির মুখ খুলে ওর মুখের ভেতর আঙুল দিতেই তিথি ওই জায়গাতেই বমি করে দেয় সবার সামনে। বমির পরেই তার যত হাঁপানি সব আস্তে আস্তে থামে। পেটে যে জ্বালা করছিল সেটাও বন্ধ হয়ে যায়। তিথি টিস্যু দিয়ে মুখ মুছে ঈশানের দিকে তাকায়। ঈশান এক বোতল পানি ওর সামনে রাখে, এরপর ওখান থেকে চলে যায়। তিথি কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে। সেই অজ্ঞাত ছেলেটা আর ঈশানের মাঝে কি কোনো যোগসূত্র আছে? হাঁটা চলা ভঙ্গিমা সব এক রকম মনে হয় তাদের দুজনের। ঈশান যাবার সময় ওয়েটারের হাতে টাকা দিয়ে চলে যায়। কাজটা সে করিয়েছিল। তিথিকে কাতরাতে দেখত তার আনন্দ লাগে, ভীষণ আনন্দ। তানিয়া পানির বোতল নিয়ে ছুটে আসছিল, তখনই তার ধাক্কা লাগে ঈশানের সাথে। ঈশান তানিয়াকে দেখে চোখ ঢাকার চেষ্টা করে, কিন্তু তানিয়া ঠাই দাঁড়িয়ে থেকে বলে, ইশতিয়াক ভাইয়া। এটা শুনে ঈশান চলে যাওয়া ধরে, কিন্তু তখনই তানিয়া ওর পথ আটকে দাঁড়ায়। ছলছল চোখে তাকিয়ে আছে সে। ঈশান বুঝে যায় তানিয়াকে ধোঁকা দেয়া যাবে না। তানিয়া বলে, আপুর স্মৃতি শক্তি কম হলেও আমার অনেক বেশি, এটা তুমি জানো ভাইয়া। পালানোর কারণ কি? পালাবো তো আমরা। ঈশান ভাবে এখন তানিয়ার কাছে সব স্বীকার করলে তার যত পরিকল্পনা আছে সব বাতিল হয়ে যাবে। তাই সে তানিয়াকে সরিয়ে দ্রুত চলে গেল। কোনো কথাই বলল না। তিথি মাথায় হাত দিয়ে তখন তানিয়ার কাছে এসে দাঁড়ায়। ঈশানকে চলে যেতে দেখে সে বলে, এই ছেলেটা আমাকে অনেক ডিস্টার্ব করে জানিস। তাকে চিনো আপু? চিনব না কেন? আমার ভার্সিটিতে নতুন এসেছে। ওহ, তার মানে এইটুকুই চেনো? আর কি চিনব? তবে জানিস, ওর চোখটা কার সাথে যেন মেলে। আমার ঠিক মনে পড়ছে না। তোর কি মনে পড়ে? আমার ফ্রেন্ড সার্কেলের কারোর এমন চোখ ছিল। আমার পেটে আসছে কথা কিন্তু মুখে আসছে না। তানিয়া বুঝে গেছে ঈশান চায় না সে তিথিকে ওর পরিচয় জানাক। তাই তানিয়া আর বেশি কিছু বলেনি তিথিকে। এরই মাঝে রকিব তিথিকে দেখে অবাক হয়ে যায়। দুজনের চেহারায় এত মিল। তিথি একদম ছবির সে মেয়েটির মতোই। রকিব তোবদা খেয়ে বসে আছে। তখন তিথি বলে, সরি, এতদিন পরিচিত হইনি। আমি তিথি, তানিয়ার বড় বোন। ওহ আচ্ছা, এবার বুঝলাম। আপনাকে কাল দেখিনি। আসলে আমি বাসায় ছিলাম না। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসি। তিথি তানিয়াকে থাকতে বলে সে চলে যায়। বাহিরে এসে ঈশানকে চারিদিকে খোঁজে। এরপর দেখা হলে গলা টিপে সব কথা সে বের করে নিবে। কোমরে হাত দিয়ে ওসবই ভাবছিল তিথি। সে সময় তার সামনে এসে দাঁড়ায় মিয়াজুল করিম আঙ্কেল। ঈশান দূর থেকে তিথিকে দেখছিল এতক্ষণ। অমনি মিয়াজুল আঙ্কেলকে দেখে তার মাথা হেট হয়ে যায়। কি করে সে এই আপদ দূর করবে তাই ভাবে এবার। তিথিমা কেমন আছো? তিথি কোমর থেকে হাত ছাড়িয়ে চোখ বড় করে তাকায়। অনেকক্ষণ দেখার পরেও সে চিনতে পারে না। এরপর আঙ্কেল বললেন, ওহো, তোমার তো আবার ভোলার স্বভাব আছে। আরে আমায় চিনতে পারছো না? তোমার বান্ধবী শনির বাবা আমি। শনি? শনি শনি? ওহ, মনে পড়েছ। ওই যে সব সাবজেক্টে ফেল করত, সেই শনি? হ্যাঁ, এই তো চিনতে পারলে।
ঈশান নন। এটা বলতেই দুটো লোক এসো মিয়াজুল আঙ্কেলকে দুপাশ থেকে ধরে তিথির সামনে থেকে নিয়ে গেল। তিথি ভাবছে আঙ্কেল ঈশানের নাম নিলেন কেন? লোক দুটোকে ঈশান পাঠিয়েছিল। আর একটু থাকলেই আঙ্কেল হাটে হাড়ি ভেঙে দিত, কি একটা ঝামেলা। সব জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। তিথি মুখ ঘুরিয়ে ঈশানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও না পেয়ে সে একাই রিকশাতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হয়। মাথায় একটা কথাই ঘুরছে, আঙ্কেল ঈশানের নাম নিল কেন? কোন ঈশান? ওইদিন মিয়াজুল আঙ্কেলকে ঈশান তিথির অসুস্থতার দোহায় দিয়ে বাসায় আনা রোধ করেছিল। তারপর আঙ্কেলকে হোটেলে এনে কিছু খাইয়ে ভুলভাল বুঝিল বিদায়ও করেছিল সে। এসব ভাবতে ভাবতে ঈশান ফোন বের করে আদিলকে কল দিয়ে বলে কাল যেন কাজটা সে ঠিকঠাক করতে পারে। ফোন রাখতেই ঈশানের মায়ের কল আসে। ঈশান ভয়ের কারণে ধরতে চায়নি, কিন্তু না ধরেও যে উপায় নেই। রিসিভ করতেই হলো। রিসিভ করতেই মা জানতে চাইলেন সে কোথায়। তখন ঈশান জানায় অফিসের কাজে বাহিরে এসেছে। মা ওকে বেশি কিছু বললেন না, শুধু বললেন সে যেন তাড়াতাড়ি চলে আসে। তিনি ওকে দেখতে চান। এদিকে মাথা ফাটার দাগের জায়গাতেই স্থির। এই দাগ দেখলে মা কত হাজার প্রশ্ন যে করবেন, অসুস্থও হয়ে যেতে পারেন। এদিকে মানাও করা যাবে না। মা মুখ ফুটে যেতে বলেছেন যখন। মাথায় একটা ক্যাপ পরে ঈশান বাসায় ফিরে মায়ের সামনে আসে। মা ওকে 2 দিন না দেখে কান্নাকাটি করতে করতে ওকে জড়িয়ে ধরেন। এরপর জানতে চান সে কোথায় ছিল, কেন বাসায় ফেরেনি। ঈশান মায়ের পিঠে হাত রেখে তিথির কথা ভাবছিল। এই এক নারী তার মাকে কাঁদিয়েছিল, এই এক নারী তার জীবন তছনছ করেছিল, এবং এই এক নারীকেই সে সম্ভব ভালোবেসেছিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চোখ মুছে সে মাকে শান্ত করার চেষ্টা করে। মা ওর হাত ধরে রেখে সোফায় বসে বললেন, তোর ফুফাতো বোন মুনিয়া এসেছে। তোকে দেখার জন্য কত অপেক্ষায় ছিল, কিন্তু তুই তো আসছিসই না। সারপ্রাইজ দিবে বলে সে একবার কলও করেনি। যা ওর সাথে গিয়ে কথা বলে আয়, আমি খাবার দিচ্ছি টেবিলে। ঈশান মাথা নাড়িয়ে চলে যাওয়া ধরতেই মা ওর হাতটা ধরে ফেললেন। এরপর ওর হাতে তিনি একটা আংটির বক্স দিলেন। ঈশান প্রতি মাসে মায়ের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ট্রান্সফার করে। সেই টাকা থেকে মা এই আংটিটা কিনেছেন। হীরের আংটি। আংটির বক্সটার দিকে চেয়ে রইল ঈশান। তখন মা বললেন, ওকে আজ পরিয়ে দিবি। আমি চাই তুই মুনিয়াকে বিয়ে করে সংসার জীবনে পা রাখো। আমার বিশ্বাস মুনিয়া তোর জীবনটাকে পূর্ণতা দেবে। ঈশান কিছু বলে না। বক্সটা নিয়ে তার রুমে চলে আসে। আসতেই দেখে তার বারান্দায় মুনিয়া দাঁড়িয়ে আছে। বাতাসে তার খোলা চুলগুলো উড়ছিল। সে অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ঈশান আস্তে করে রুমে ঢুকে বক্সটা তার আলমারিতে রেখে দেয়। এরপর সে চলে আসে তামিয়ার রুমে। মুনিয়া তখনও কিছুই টের পায়নি। ঈশান তামিয়ার রুম থেকে একটা আংটি নিয়ে ফেরত আসে আবার। এরপর মুনিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। মুনিয়া ঈশানের গায়ের গন্ধ পেতেই চোখ বুজে অন্যদিকে ফিরে যায়। তখন ঈশান বলে, লজ্জা পেলে তোর লস। এই রিং কিন্তু পাবি না। তখন মুনিয়া আর চোখে ঈশানের হাতের দিকে তাকায়। তার হাতে একটা রিং ছিল। সে হাতটা বাড়িয়ে ধরে ওর দিকে। ঈশান মুচকি হেসে রিংটা বারান্দার রেলিংয়ের উপর রেখে বলে, কোনো নারীর অনামিকা আঙ্গুলে রিং পরানোর কারণ জানিস? এর ভিন্ন ব্যাখ্যা আছে, তবে আমি যে ব্যাখ্যা জানি সেটাই বলছি। নারীর অনামিকা আঙ্গুলে রিং পরানো মানে তাকে জীবনসঙ্গী করার প্রথম ধাপে সই করছি। এই বলে ঈশান রিংটার দিকে ইশারা করে বলে, রিংটা পরে নে। তুমি পরিয়ে দেবে না? আমি তো তোকে জীবনসঙ্গী বানাতে চাই না, তাহলে প্রথম ধাপের সই কেন করব? এটা বলে ঈশান তার রুমে চলে আসে। মুনিয়া সেই রিং নিয়ে ঈশানের সামনে এসে দাঁড়ায়। ওর হাতটা ধরে বলে, আমি চাই তোমার স্ত্রী হতে, করবে না?
তুমি কি অন্য কাউকে পছন্দ করো সেটা তোর জানার বিষয় না। রিং দিয়েছি, নিজে নিজে পর ইচ্ছে হলে। এটা বলে ঈশান তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মুনিয়া রিংটা নিজে নিজে পরে বের হয়ে আসে। তখন ঈশানের মা ডাইনিং টেবিল সাজাচ্ছিলেন। মুনিয়াকে দেখে তিনি বললেন, কিরে, ঈশান কোথায়? ওয়াশরুমে। মন খারাপ কেন? রিং পরায়নি। এটা বলে তিনি মুনিয়ার হাত ধরলেন। কিন্তু তার কেনা রিং আর এই রিংয়ের কোনো মিল তিনি পেলেন না। মুনিয়া রোবটের মতন দাঁড়িয়েছিল। ঈশানের মা ভাবছেন তাহলে তার রিংটা ঈশান কার জন্য রেখেছে। ঈশান মুখ ধুয়ে বেরিয়ে আলমারি থেকে সেই রিংয়ের বক্সটা বের করে তার কোটের পকেটে ভরে রাখে। কাল এই রিং তার আসল মালিকের কাছে যাবে। ক্যাপটা পরে মুচকি হাসি দিয়ে ঈশান পেছনে তাকাতেই দেখে তার মা দাঁড়িয়ে। রিংটা কাকে দিবি তুই? কাউকে না। তাহলে মুনিয়াকে দিলি না কেন? সে রিংটার যোগ্য না। তাহলে কে যোগ্য? আচ্ছা, তুই কি এখনো তিথির কথা ভাবছিস ঈশান? তার জন্য রেখেছিস? পরের দিন আদিল তিথিকে একটা নির্জন জায়গায় দেখা করতে বলে। জায়গাটি খুব বেশি দূরে না হলেও তিথির অপরিচিত। সে কোনোদিন ওই জায়গায় যায়নি। যেতে ভয় হচ্ছিল। সে আদিলকে বলেও দিয়েছিল অন্য জায়গায় দেখা করতে, কিন্তু আদিল নাকি তার ফিলিংস পাবলিক প্লেসে কনফেস করতে পারবে না। এতদিনের চেনা বলে তিথি আর মানা করল না। ভাবল আদিল তো আর চরিত্রহীন না। সেটা হলে এতদিনে সে ঠিকই বুঝত। এসব ভেবেই তিথি একা একাই ওই নির্জন জায়গায় এসে পৌঁছায়। মেইন রোড থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতন পথ হাঁটতে হয়। তারপর আসে একটা ছোটখাটো নদী। নদীর সামনে বড় বড় ভিনদেশি গাছ। সম্ভবত এটা কোনো ধনী ব্যক্তির নিজস্ব সম্পত্তি। সুন্দর করেই ফলফলাদির গাছ দিয়ে নদীর এপাশটা ভরাট করেছে। তিথি নদীর শান্ত ঢেউয়ের বাতাসে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। বেশ কিছু সময় পর তার ফোনে কল আসে আদিলের। আদিল জানতে চায় সে পৌঁছেছে কিনা। তিথি ওকে দ্রুত আসতে বলে তখন, কারণ তার বাসায় ফিরে তানিয়ার বিয়ের শপিংয়ের জন্য যেতে হবে। আদিল ওকে 5 মিনিটে আসার কথা বলে কলটা কাটে। তিথি এবার নদীর খুব কাছে এসে স্বচ্ছ পানির দিকে চেয়েছিল। তার বারবার মনে হচ্ছে আশেপাশে কেউ তাকে দেখছে, অথচ কোথাও কারোর কোনো উপস্থিতি নেই। হঠাৎ কারোর পায়ের শব্দ পেয়ে তিথি পেছনে তাকায়। আদিলকে সামনে দেখে দম ফেলে সে। এরপর ভ্রু কুঁচকে বলে, বলো কি বলবে? তিথি, তুমি কি সত্যিই আমায় ভালোবেসে ফেলেছ? এইসব কেমন কথা? জাস্ট আনসারটা দাও। আমি তোমায় ভালোবেসেছি, কিন্তু তুমি তো বাসনি। নাটক করেছ। আদিল হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি বাসিনি। তবে এটা শিওর যে তুমি বেসেছ। অবশ্যই, আমি তো আর তোমার মতন নাটক করিনি। আদিল তখন একটা জয়ের হাসি হেসে তিথিকে ওখানে রেখেই চলে যাওয়া ধরে। তিথি আগাগোড়া কিছুই বুঝল না। আদিল তো তাকে কত কথা বলার জন্য এখানে নিয়ে এসেছে। তাহলে এখন আবার চলে যাচ্ছে কেন? তিথি ছুটে এসে আদিলের সামনে দাঁড়ায়, এরপর বলে, এটা বলার জন্যই এত দূর আনলে আমায়? আদিল তিথির চোখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আচ্ছা, আমি যদি বলি আজ আমার সাথে এই জায়গায় থেকে যেতে? সারাটা বিকেল, সারাটা রাত থাকবে? মানে কি বুঝাতে চাইছো? মানে এই যে আমার সাথে একটা রাত কাটাতে পারবে? তুমি তো বলেছ আমায় সত্যিকারের ভালোবাসো। তিথির মেজাজ গেল খারাপ হয়ে। সে আদিলের মুখ থেকে আর কথা বের হতে দেয়নি। মুখের উপর 2টো থাপ্পড় মেরে দিয়েছে ততক্ষণে। এরপর চিৎকার করে বলে, মানুষ যাকে ভালোবাসে সে মানুষটা যদি তাকে একই রকম ভাবে ভালোবাসত তবে তোমার এই প্রস্তাব ঠিক ধরা যেত। থাকতাম এক রাত। তাছাড়া ভালোবাসার মানুষকে কেউ অবৈধ আকারে চায় না কখনোই। সবসময় বৈধ আকারে চায়। কিন্তু তুমি তো বলেই দিয়েছ তুমি আমায় ভালোবাসো না। তবে এক রাত কেন?
একটা ঘন্টাও আমি তোমার সাথে কাটাতে প্রস্তুত না। তুমি এতদিন সাধু সেজে এখন আসছো সোজা একসাথে থাকার প্রস্তাব নিয়ে। তোমার ভাগ্য ভালো আমি আজকে দামি হিল পরে এসেছি। না হয় স্যান্ডেল থাকলে ওটা দিয়ে পিটিয়ে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে ফেলতাম। সময় থাকতে আমার চোখের সামনে থেকে সরো। বলে তিথি নিজেই উল্টো দিকে হাঁটা ধরে। আদিল দাঁড়িয়ে থেকে ওর চলে যাওয়া দেখছিল। তখন ওর পাশে এসে দাঁড়ায় ঈশান। এরপর বলে, পরিকল্পনায় একটা ভুল হয়ে গেল। বড় ভুল। তোমার বলা উচিত ছিল তুমি ওরে অনেক ভালোবাসো। আমি শুধু দেখতে চাই সে তোমার সাথে থাকতে রাজি হয় কিনা। ভুলটা কেন করলে? আদিল মাথায় হাত দিয়ে বলল তার আসলেই ভুল হয়ে গেছে। তারা যখন এসব আলাপ করছিল তখনই হঠাৎ ঈশান দেখে তিথি ওই পথ থেকেই উধাও। এতক্ষণ ওকে হেঁটে চলে যেতে দেখছিল তারা। মুহূর্তের মধ্যে কোথায় উধাও হয়ে গেল মেয়েটা। ঈশান আদিলকে রেখে তিথিকে খুঁজতে ছুটল। একসাথে খোঁজার উপায় নেই। চারদিকে রাস্তা গেছে। সে কোন রাস্তাতে গেছে সেটা বোঝা মুশকিল। ঈশান তাও অন্ধকারে তীর ছোড়ার মতন একটা রাস্তার দিকে পা বাড়ায়। তিথির নাম ধরে ডাকতে ডাকতে সে রাস্তাটার শেষ প্রান্তে চলে আসে। এখানটায় একটা পুরান ফ্যাক্টরি ছাড়া আর কিছুই নেই। ফ্যাক্টরিটা তালাবন্ধ। ঈশান ওটার চারপাশে ঘুরে এসে ফিরে আসার জন্য পেছনে মুড়তেই দেখে তিথি দাঁড়িয়ে আছে। ঈশান ওকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলেও ভাবতে থাকে এবার তার কি হবে। সে তো ধরা খেতে চায়নি। সেদিন আমাকে লিফট দেয়া সেই ছেলেটা আর এই ছেলেটা তাহলে একই। হাতের ব্রেসলেটটাও একই। ঈশান চুপ করে দাঁড়িয়ে আছে। তিথি কাছে এসে ঈশানের মাথার ক্যাপটা টান দিয়ে সরিয়ে বলে, এই ফাটা দাগটা আমি দিয়েছিলাম তাই না? ঈশান ক্যাপটা আবার পরে বলে, কী সব বলছো? মোটেও তেমন কিছু না। আমার জন্মদাগ এটা। তাই। তিথি এবার আরও কাছে এসে ঈশানের কপালে চাপ দিল জোরে সোরে। অমনি ঈশান ব্যথায় কুঁকড়ে ওঠে। তিথি মুচকি হেসে বলে, জন্মদাগে চাপ দিলে ব্যথা হয়? ঈশান কিছু বলে না। তিথি এবার ওর মাস্কটা ধরতে নিতেই ঈশান ওর হাত ধরে বলে, আমি দিলেই তবে পারবে, তার আগে এত বেশি করতে পারবে না। এই বলে ঈশান সামনের দিকে হাঁটা ধরে। তিথিও ওর পিছু আস্তে আস্তে বলল, আমার পিছু নিয়ে কি লাভ হচ্ছে আপনার? কি বুঝাতে চান আপনি? তুমি বলবো নাকি আপনি? আসলে আপনার বয়স কত? ঈশান চুপচাপ হাঁটছে। তিথি আবার বলল, কতদিন হলো আমাকে এভাবে ফলো করছেন? উত্তর দিন। ঈশান যেতে যেতে তিথির সামনে থেকে উধাও হয়ে যায়। কোথাও সে নেই। তিথি ওর হাঁটার গতির সাথে না পেরে পিছিয়ে গেছিল। এখন কোথাও সে ঈশানকে দেখছে না। কিন্তু তিথি জানে সে কি করলে ঈশানকে আবারও হাতের কাছে পাবে। তাই সে মেইন রোডে এসেও আবারও সেই নির্জন জায়গাটিতে প্রবেশ করে। যতদূর চোখ যায় সে হাঁটতে থাকে। সে জানে ঈশান তার পিছু নেবেই। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় তিথি জেদের বশে পড়ে এতদূর এসে এখন মনে মনে পস্তাচ্ছে। মানুষের ভয় আছে, ভূতের ভয় আছে। এই ছেলেটাকে হাতের নাগালে পাবার জন্য আর কি যে করতে হবে তাকে। ভূত টুত নাকি? এই আসে আর এই হাওয়ায় মিলিয়ে যায়। এসব ভাবতে ভাবতে তিথি থেমে গেল। ৫-৬টা লোক কাঁধে জাল নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। তিথিকে দেখে তারাও থেমে যায়। এখন ওখানে থাকা অবস্থায় কিরকম বিশ্রী ভাবে তারা তিথির দিকে তাকিয়েছিল। সন্ধ্যার অন্ধকারে ওই কালো কুচকুচকে লোকগুলোর লালসা তিথি দেখতে না পেলেও তার বুকের ভেতর ভয় কাজ করছিল। ঢোক গিলে সে আশেপাশে তাকায়। তাহলে কি ওর ধারণা ভুল? ঈশান আজ আর এদিকে আসবে না। এখন এদের থেকে কিভাবে বাঁচা যায়? তিথি এক পা করে পিছিয়ে দিল এক দৌড়। কিন্তু তার দুর্ভাগ্য ওই পথের উঁচুনিচু রাস্তায় হোঁচট খেয়ে সে পড়ে বেশি দূর যেতে পারেনি। হাত ছিলে গেছে, সাথে মনে হয় পায়ের নখেও কিঞ্চিৎ ব্যথা সে পেয়েছে।
আশপাশ থেকে মাছর তীব্র গন্ধ ভেসে আসছিল, তার মানে ওই লোকগুলো তিথির খুব কাছে চলে এসেছে। তিথি এখন কি করবে? লোকগুলো তিথিকে দেখে চুপচাপ চলে গেছে। ওরা চলে যাবার পর তিথি উঠে বসে ভাবছে তারা কিছু করল না কেন। তারপর ঈশানের কথা মাথায় আসায় তিথি উঠে চারিদিকে খোঁজ করল ওর, কিন্তু কোথাও তো কেউ নেই। তবে লোকগুলো এভাবে তেড়ে এসেও কিছু না করার কারণ কি? নিশ্চয় ঈশান আশেপাশেই আছে, ওকে দেখেই চলে গেছে। অন্ধকার বেড়ে যাওয়ায় তিথি আর ওকে খুঁজে সময় বাড়াল না। কি করে যে এত জলদি সময় কেটে গেল। মেইন রোডে এসে তিথি গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবার। এটা বোকামি ছাড়া আর কিছুই না। আদিল তাকে এমন একটা জায়গায় এনে ছেড়ে গেছে যেখানে লোকাল গাড়ি পাওয়াই যায় না। সন্ধ্যায় সবাই শপিংয়ে যাবে বলেছিল, তার এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। বাসায় না গিয়ে সোজা শপিং মলে উপস্থিত হতে হবে। তিথি গাড়ির অপেক্ষায় রোডের পাশের মাইলফলকে উঠে বসে আছে। পা ব্যথা হয়ে গেছে তার। অন্ধকার হতে হতে এবার এমন হলো যে তিথি দূর পাল্লার গাড়ির আলো ছাড়া আর কিছুই দেখছে না। ওই আদিলের বাচ্চা আর একদিন বলুক দেখা করবে। যমুনা নদীর পানি গেলাবো ওরে, শখ কত আমার সাথে শুবে। তিথি দাঁতে দাঁত চেপে পা দোলাচ্ছিল, তখনই ঈশান গাড়ি এনে তার সামনে দাঁড় করাই। গাড়ির ভেতর আলো জ্বলছিল বলে ঈশানকে সে দেখেছে। এরপর মাইলফলক থেকে নেমে সে বলল, আপাতত ক্লাসমেটই ভাবি। এখনো যাওনি তুমি? আমি জানতাম। আমাকে ফলো করতেছিলা তাই না? ঈশান চুপ করে সামনে তাকিয়ে আছে। তিথি গাড়ির দরজা ধরে বলে, আমাকে ওই নির্জন এলাকায় একা ছেড়ে দিয়ে এসেছো, এখন আবার লিফট দিতে চাও? বাহ! কথা বলতে বলতে তিথি গাড়ির দরজাটা খোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ। ঈশানকে বকাঝকা করতে করতে সে দরজাটা খোলার কাজ করছিল, কিন্তু কোনোমতেই পারছে না সে। ঈশান এবার বিরক্ত হয়ে একটু ঝুঁকে দরজাটা ভেতর থেকে খুলে দেয়। এরপর বলে, পুরান অভ্যাস এখনো যায়নি। এটা শুনে তিথি কপাল কুঁচকে বলে, পুরান অভ্যাস মানে? চলবে হৃদয়। গল্প যদি তুমি বলো। প্রথম পর্ব। লেখনীতে আফনান লারা।